আসসালামু আলাইকুম। বাঙালি জাতির পিতা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকের অনুষ্ঠানের সঞ্চালক হৃদয় আফরোজ রাকা এবং আজকের অনুষ্ঠানের অতিথি শিমুল আজাদ স্যার। এখন আমি আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সঞ্চালককে ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম, ভালো আছো ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। আসলে আজকে দিনটা রুদ্র পরিবারে আপনাকে শোকের স্বাগতম। দিন। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ তোমাকে। জি। চলো তাহলে আমরা আমাদের অনুষ্ঠানটি আজকে শুরু করি। জি, অবশ্যই। আচ্ছা ভাই, আমাদের আজকের অতিথি অল্প কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন আমাদের সাথে। আচ্ছা আমরা তাহলে শুরু করব না স্যারের জন্য অপেক্ষা করব? আহ, আমরা স্যারের জন্য আর কিছুক্ষণ অপেক্ষা করি। ওকে, ঠিক আছে। উপস্থিত সুধী, আসলে আজ 15ই আগস্ট আমাদের বাঙালি জাতির জন্য এক অন্ধকার এক দিন। যেদিন আজকের দিনে আমাদের ছেড়ে আমাদের জাতির পিতা এই পৃথিবী ত্যাগ করেন। আর আজকে তার স্মরণে আমরা আমাদের এই অনুষ্ঠানটিকে পরিচালনা করছি। আজকে আমাদের অতিথি শিমুল আজাদ স্যার, যিনি একজন কবি এবং একই সঙ্গে একজন আবৃত্তিকার। আমাদের আজকে অতিথি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন। তুমি অন্যান্য জায়গায় লিংক। আমরা শুরু করে দিই আমাদের অনুষ্ঠানটি ভাইয়া। জি, অবশ্যই। আচ্ছা, যতকাল রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ এবং মুজিব যেন অবিচ্ছেদ্য নাম। আগস্ট মাস আসলেই যেন বাংলার আকাশ বাতাস ধ্বনি প্রতিধ্বনি করে মুজিব মুজিব। মুজিবকে যারা ভেবেছিল বাংলাদেশের অস্তিত্বকে বিলীন করে দিবে, তারা হয়তো জানে না মুজিব আছে বাঙালির প্রতিটি হৃদয়ে, প্রতিটি কৃষকের সোনালী ধানে, মায়ের স্নেহে। তাই তো আজও বাংলার আকাশ বাতাস চিৎকার করে পথে চিৎকার করে। আসলে আজকে জাতীয় শোক দিবস এবং মুজিব স্মরণে, তাই আজকে রুদ্রের আয়োজনে আমরা আয়োজন করেছি হৃদয়ে মুজিব। আমি হৃদি আফরোজ রাকা, পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ এর প্রথম বর্ষে। আজকে আমাদের মাঝে এমন একজন ব্যক্তিত্ব আছেন, যিনি জীবনে কবি হিসেবেই নয়, বরং সাহিত্যকে এবং কবিতাকে নিজের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিয়েছেন। তাকে আমরা এখন ডেকে নিচ্ছি। শিমুল আজাদ স্যার আমাদের মাঝে উপস্থিত হবেন।
স্যার আসতে আসতে আমি স্যারের সম্পর্কে যদি একটু বলে নিই, তবে বলতে হয় যে আমাদের আজকে আমন্ত্রিত অতিথি শিমুল আজাদ স্যার শুধু একজন পেশায় আছেন অধ্যাপক হিসেবে, কিন্তু স্যার ব্যক্তিগত ব্যক্তি জীবনে লেখালেখিকে জীবনের একটা অংশ হিসেবে নিয়েছে, মূল অংশ হিসেবে নিয়েছে। স্যার একাধারে কবি, প্রাবন্ধিক এবং একজন সংস্কৃতি কর্মী হিসেবে আছেন। স্যারের কাছ থেকে আমরা স্যারের আরো জীবন বৃত্তান্ত এবং আজকের আমাদের অনুষ্ঠানের মূল বিষয় জাতীয় শোক দিবসে আমাদের আয়োজনে হৃদয়ে মুজিব, স্যারের কাছ থেকে সেই কবিতাগুলো এবং স্যারের চোখে মুজিব এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য স্যার যা বলতে চান সেটা স্যারের কাছ থেকে আমরা শুনে নিব। আমাদের স্যার আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমি স্যারকে ডেকে নিচ্ছি আমাদের লাইভে। হ্যাঁ, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আসসালামু আছেন? আলাইকুম স্যার, রুদ্র পরিবারে আপনাদের স্বাগতম। স্যার মাইক্রোফোনটা অফ। স্যার এখন ঠিক আছে? স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। এখন? জি স্যার। এখন শোনা যাচ্ছে? জি স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, জি থ্যাংক স্যার, ইউ। শোনা যাচ্ছে। ওকে, তোমাদের সাথে আজকের যে এই আলাপচারিতা এবং পরিবেশনা, আশা করি পাঠক এবং শ্রোতাকুলকে অবশ্যই নতুন কিছু দিতে পারবে। তারা চমকিত হবে এবং তারা আমাদের সাথে সংযুক্ত হয়ে আজকের যে আমাদের মহান জাতির পিতা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী আজকে আমরা রাষ্ট্রীয়ভাবে, জাতীয়ভাবে উদযাপন করলাম, পালন করলাম এবং শোকার্ত অনুভব করলাম। কারণ যার জন্মের মধ্য দিয়ে, তার কর্মের মধ্য দিয়ে তিনি একটি স্বাধীন ভূখণ্ড আমাদের জন্য উপহার দিয়েছেন। দীর্ঘ ৫৫ বছরের দীর্ঘ সামান্য জীবনে তিনি ২০ বছর জেলেই কাটিয়েছেন। অল্প সময়ের জন্য তিনি মুক্ত ছিলেন, আর সেই অল্প সময়ে আমাদেরকে নানা নির্দেশনা দিয়েছেন, দীর্ঘদিনের সংগ্রাম করেছেন আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। তার যে সংগ্রাম, সেই সংগ্রামের মূল্য আমরা কখনোই দিতে পারবো না। আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা, তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। জাতির পিতা তিনি যেন আমাদের আদর্শ হয়ে, যতদিন স্বাধীন বাংলাদেশ থাকবে, তিনি যেন আমাদের আদর্শ হয়ে, অনুপ্রেরণার উৎস হয়ে আমাদেরকে পথ দেখাবেন। আহনাব, তোমার পরিচয়টা একটু জেনে নেই। জি জি স্যার, আমি আহনাফ আল নাসিব, সিলেট ক্যাডেট কলেজে এবার একাদশ শ্রেণীতে অধ্যয়ন করছি। আচ্ছা আচ্ছা, তুমি এই অল্প সময়ের মধ্যে তোমার চুল কি এত বড় বানিয়ে ফেললে? আমরা তো জানি যে ক্যাডেটদের চুল ছোট থাকে, তুমি কি এটা সুযোগটা গ্রহণ করলে? জি স্যার, করোনাকালীন সময়ে জি স্যার, 5 আচ্ছা, না মাস ধরে ঠিক তো আছে, বাসায় আছি, আর বলতে গেলে এখন তো করোনাকালীন সময়ে বাইরে বের বুঝতে হওয়াটাও ঠিক পেরেছি। না আসলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না এটা আসলে আসলে আমাদের একটা এই সময়টা, আমি এই বিষয়ে একটু বলি যে তোমরা নিজেরা ভুক্তভোগী, আমরা প্রত্যেকে ভুক্তভোগী, যে সত্যিকার অর্থে আমাদের সময় যে এরকম ভাবে আসবে, এরকম একটি সময়ের মধ্যে আমরা পতিত হব, এটা আমরা কয়েক কয়েক মাস পূর্বেও বুঝতে পারিনি, জানতে পারিনি। এবং হঠাৎ করে আমরা এই জি পরিস্থিতির স্যার। মধ্যে পড়েছি। এই পরিস্থিতি আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়েছে। প্রথমত আমরা ছুটছিলাম, খুব জি ছুটছিলাম। স্যার। আমাদের ছোটাটা এত বেশি ছিল যে কি উন্মাদের মতো ছুটছিলাম আমরা। তা সেই ছুটন্ত মানুষগুলোকে এই করোনা সংকটকালীন কালে শিক্ষা দিল যে এত ছোটার, জীবনে এত ছোটবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, সামান্য সঞ্চালনই আমাদেরকে অনেক বেশি যোগ্য করে তুলতে পারে। আমাদের প্রয়োজনগুলোকে আমরা, জি স্যার। হ্যাঁ, এখন আমাদের দেশে বা সারা পৃথিবীতে যেটা ক্রাইসিস হয়েছে, এই রিদিয়া 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 অন্ধকারে কেন? আচ্ছা আহনাব, রিদিয়া আপু, আপনি কি আছেন আমাদের সাথে? জি স্যার। আচ্ছা আহনাব,
তুমি জি স্যার। কোথায় এখন অবস্থান করছো? তোমার স্থানটা কোথায়? মানে স্যার কোন আমি এখন স্থানে? ঢাকায় অবস্থান করছি। ঢাকায় কোন এলাকায়? ঢাকার মিরপুরে স্যার। মিরপুরে। আচ্ছা আচ্ছা। কত নম্বর মিরপুর? স্যার মিরপুর শেওড়াপাড়ায়। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আমি গেছি ওইসব পথে অনেক। আমি একটা সময় ঢাকাতে ছিলাম 4 বছর। আচ্ছা তুমি, আমি কিন্তু সিলেট ক্যাডেট কলেজে প্রথম জয়েন করি, বুঝছো আহনাব। জি স্যার। আমি চাকরি জি 2006 সালে শুরু করেছিলাম। অল্প সময় ছিলাম, 7 মাস মতো ছিলাম সিলেট ক্যাডেট কলেজে। তারপর আমি সেখান থেকে জয়পুরহাট গার্লস জি ক্যাডেট স্যার। কলেজে গিয়েছিলাম 2007-এর ফেব্রুয়ারিতে। সেখান থেকে স্থায়ী বদলি নিয়ে আসলাম বরিশাল ক্যাডেট কলেজে। এখানে আমি প্রায় 7 বছর সময় পার করছি। জি তো স্যার। এই 7 বছর আর ওদিকে 7 বছর, মোট 14 বছর আমার চাকরির জীবন। তো সিলেট আমার কাছে একটা উজ্জ্বল স্মৃতি। আর রিদিয়া মনে হয় ফেনী গার্লস ক্যাডেট কলেজ, না জি স্যার, রিদিয়া? আমি ফেনী আর্টস ক্যাট কলেজে স্যার গত বছর বের হয়েছে এইচএসসি দিয়ে। আচ্ছা, ভেরি গুড। আমিও ধন্য হলাম তোমাদের সাথে পরিচিত হতে পেরে। আসলে তোমরা আমাদের তরুণ প্রজন্ম, তোমরাই আমাদের আ- ভবিষ্যৎ। আমরা একটা সময় আমরা ছিলাম তরুণ, আমাদের বৃদ্ধরা ছিলেন, আমাদের অভিভাবকরা ছিলেন একটু বয়স্ক, তারা আমাদের পরে করেছে। এখন আমরাও তোমাদের উপরে ভরসা করব। এটাই হচ্ছে আমাদের আজকের দিনের চাওয়া। হ্যাঁ, ক্যাডেট আহানাবি আর স্যার বলছি। রুদ্র আহনাব। পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে আপনাকে জি স্যার। হ্যাঁ, আমার আমার স্টুডেন্ট, আমার ছাত্র হচ্ছে আহ, সেতু ডাকনাম। ওকে ক্যারেট সেতু বলি আমরা। ক্যারেট নাম সেতু। তো সেতু জি হচ্ছে, তো স্যার। ও দেখছে, ও ও সেতু। যখন ক্লাস 7-এ আসে, তখন তো বেশি দিন আগের কথা নয়, এই 4 বছর আগের কথা। হ্যাঁ, তো সেই থেকে আছে। জি স্যার। আর আহনাব, তুমি কি লেখালেখি করো? জি স্যার আমি লেখালেখি করার চেষ্টা করি হালকা। আচ্ছা, কোন বিষয়ে লেখো? মানে কবিতা না গল্প না প্রবন্ধ? জি স্যার আমি গল্প, কবিতা, প্রবন্ধ সবকিছুই লেখার চেষ্টা করি। আচ্ছা, বহুমুখী প্রতিভা হতে চাও, প্রতিভাধর বা বহুমুখী। রবীন্দ্রনাথ যেমন অনেক বিষয় জি স্যার। ছিলেন, না? তবে একজন কবি শুধুমাত্র কবিতায় থেমে জি থাকেন স্যার। না। দেখা গেছে যে তিনি প্রবন্ধ লেখেন, গল্প লেখেন, উপন্যাস লেখেন, নাটক লেখেন, গান লেখেন। হ্যাঁ, এইভাবে লেখেন। তবে অনেকে আবার শুধুমাত্র কবিতাই লিখতে চায়, অন্য কিছু লিখতে চায় না। অনেকে আছেন, যেমন আমিও স্যার সীমাবদ্ধ আপনি তো হয়েছি। একাধারে স্যার কবি, প্রাবন্ধিক দুইটাই করছেন স্যার, সনেটও লিখছেন। আপনার কবিতার হ্যাঁ, ধরনের মধ্যেও অনেকগুলো ধরন আছে স্যার। চার হ্যাঁ, শতাধিক সনেটের মালিক, মানে যেটা কি বলে, স্বত্বাধিকার আপনি। হ্যাঁ। আসলে মানে ব্যাপার হয়েছে কি, যে রাধে সে চুলো বাঁধে। জি যদিও স্যার। তুমি রিদিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জি পড়ছো, স্যার। তুমি দীর্ঘ 6টা বছর তুমি ফেনী গার্লস ক্যাডেট কলেজে পড়াশোনা করেছো। তুমি জানো যে একজন ফ্যাকাল্টি মেম্বার বা একজন টিচার ক্যাডেট কলেজের জন্য কিরকম সে ব্যস্ত থাকে তার কাজ নিয়ে, জি তুমি তো স্যার। জানোই। আমাদের জীবন নিয়ে তো তুমি জানো। তোমরা যেমন ক্যাডেট কলেজের সময়গুলো যেভাবে টাফ কাটাও, সেভাবে টিচাররাও কিন্তু যতই বয়স হোক না কেন, অভিজ্ঞতা হোক না কেন, তারপরেও তাদেরকে কিন্তু ব্যস্ত থাকতে হয়। তোমাদেরকে নিয়েই আমাদের ব্যস্ততা জি স্যার। সার্বক্ষণিক। তো সেখান থেকে সাহিত্য জি স্যার। করা এটা খুবই মানে ব্যাপার, মানে এটা কঠিনই ব্যাপার। জি স্যার। স্যার এটা আপনার কঠিন। চোখে মানে স্যার, আমি যদি বলি যে স্যার আপনার কাছে মানে বঙ্গবন্ধু আপনাকে কতটা অনুপ্রেরণা দেয় কবিতা লেখার ক্ষেত্রে? একটা ভালো প্রসঙ্গ বলেছো। আসলে চোখ মিললেই আমি যখন আমার দেশের প্রকৃতিকে দেখি, আমার দেশের মানুষকে দেখি, বিভিন্ন কার্যক্রমে তাদেরকে সম্পৃক্ত হতে দেখি, তখন বুঝি যে আসলে শ্রম শ্রমের বিকল্প নেই। মানুষ শ্রম দিবে, মানুষ সাধনা করবে, মানুষ সভ্যতাকে তৈরি করবে। মানুষের কিছু প্রয়োজন আছে, সেই প্রয়োজনগুলো মানুষকে মিটাতে হয়, এবং সেই প্রয়োজনের জন্য মানুষকে অবশ্যই কাজ করতে হবে। বঙ্গবন্ধু আমার কাছে কর্মের অনুপ্রেরণা দেয়, আদর্শে আমাকে উদ্বুদ্ধ করে, প্রাণিত করে। তার দীর্ঘদিনের সংগ্রাম, আজকে যেমন তার সম্পর্কে আলোচনা হচ্ছিল, আমরা প্রামাণ্যচিত্র দেখতেছিলাম আমাদের অডিটোরিয়ামে। তোমরা ক্যারেটটা
এখন নাই। আমরা এটা যে কারণে লাইভ প্রোগ্রাম করেছিলাম। আমাদের আজকের জি প্রোগ্রামের স্যার। মধ্যে আমরা বঙ্গবন্ধুর জন্য দোয়া, কোরআন খতম দিয়েছি, জি স্যার। মস্কে দোয়া করেছি। তারপরে আমরা অডিটোরিয়ামে হচ্ছে বরিশাল ক্যাডেট কলেজ অডিটোরিয়ামে আমরা হচ্ছে এখানে প্রামাণ্যচিত্র প্রদর্শন করেছি এবং জি স্যার। ক্যাডেটদেরকে অনলাইন একটা প্রতিযোগিতার আয়োজন করেছিলাম আমরা। হ্যাঁ, কবিতা আবৃত্তি ছিল, তারপরে সেখানে ছিল রচনা প্রতিযোগিতা ছিল, তারপরে সেখানে ছিল হচ্ছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং হামনাত প্রতিযোগিতা। এখানে সবাই অনলাইনে ক্যাডেটরা পার্টিসিপেট করেছে এবং আমরা সেই ফলাফল তৈরি করে আমরা আজকে ঘোষণাও দিয়েছি। এবং আমরা সবথেকে শুনে আশ্চর্য হওয়া, মানে ভালো লাগবে তোমাদের, সেটা হলো যে আমাদের বরিশাল ক্যাডেট কলেজের ক্যাম্পাসে বর্তমানে অস্থায়ী যে ছাত্রাবাস, যেখানে আমাদের, তোমরা জানো হয়তো, জানো না বা জানো, যাই হোক, সেটা হলো আমাদের নতুন ক্যাডেটদের নতুন হাউস তৈরি হচ্ছে। আমাদের পুরাতন ক্যাডেটদের যে হাউসটা ছিল সেটা ভেঙে ফেলা জি হয়েছে এবং অস্থায়ী একটা জি হাউস স্যার। তৈরি করা হয়েছে। সেই অস্থায়ী হাউজের যেতে আমরা ডান পাশের একটা জায়গা ছিল, সেই জায়গাটা আমরা ব্যবহার করেছি, জি স্যার। বঙ্গবন্ধু বঙ্গবন্ধু স্মৃতি মঞ্চ তৈরি জি করেছি। স্যার। এই অসাধারণ একটা মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে আমরা স্যার চলুন এখানকার, আজকের অনুষ্ঠানটি আমরা শুরু করে নিই। আমাদের হ্যাঁ আলোচনায় বঙ্গবন্ধুকে এবং আপনার কবিতা আসলে শোনার জন্য দর্শকরা অপেক্ষা করছে। তো আমরা প্রথমে আপনার কাছ থেকে বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্ত শুনে নিব এবং একে একে কবিতা, আপনার জীবনের গল্প এবং আপনার জীবনের সাথে বঙ্গবন্ধু কিভাবে সম্পৃক্ত সবকিছু আমরা শুনবো স্যার। তো প্রথমে যদি আচ্ছা আপনাকে স্যার প্রশ্ন করি যে স্যার বঙ্গবন্ধুর জীবন বৃত্তান্ত নিয়ে যদি আপনি আপনার ভাষায় আমাদের দর্শকদের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য কিছু বলতে স্যার। আচ্ছা, আমি একটু আহ, বলি যে তুমি জানতে চাচ্ছ, রিদিয়া, যে বঙ্গবন্ধু জি স্যার। শেখ মুজিবুর রহমানের জীবনী, সংক্ষিপ্ত জীবনী, তাই না? জি আসলে স্যার। জীবনী বলতে কি, একটা মহাপ্রাণ, একটা জাতির প্রতিনিধিত্বকারী ব্যক্তিত্ব, যাকে আমরা শ্রদ্ধায় আমাদের জাতির পিতা হিসেবে, বাঙালি জাতির পিতা হিসেবে, বাংলাদেশের জাতীয়তার পৃষ্ঠপোষক হিসেবে আমরা যাকে প্রতিপন্ন করেছি, সেই মহাপ্রাণ, মহা ব্যক্তিত্ব আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জীবন সত্যিকার অর্থে উৎসর্গকৃত জীবন। তিনি তারুণ্যে, অতি শৈশবে তিনি, তোমরা জানো যে তিনি, শেখ মুজিবুর রহমান 1920 সালে জন্মগ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি লাভ করেন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে অধ্যয়ন করেন। জি স্যার। 1949 সালে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম তিনি ছিলেন। হ্যাঁ, এবং তিনি পড়াশুনো যখন তার স্থানীয় স্কুলে যখন তিনি ভর্তি হন, টুঙ্গিপাড়ার, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামের যে একটি স্কুল ছিল, সেই স্কুলে তিনি যখন অধ্যয়ন করেন, তখন থেকেই তার মধ্যে একটা নেতৃত্ব সুলভ একটা আচরণ লক্ষ্য করা যায়। তার সহপাঠীদের এবং উপরের ক্লাসের ভাইদের এবং তার নিচের ক্লাসের আহ, ভাইদেরকে স্নেহ এবং শ্রদ্ধার সাথে তিনি দেখতেন এবং তিনি ছাত্রদের স্বার্থের জন্য কর্তৃপক্ষের সাথে বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন এবং তাদের সুযোগ সুবিধাগুলো কিভাবে বৃদ্ধি করা যায়, এই চেষ্টাটি তিনি করতেন তরুণ বয়স থেকেই। তার ছোটবেলায় একবার অসুখ হয়েছিল। অসুখে তার চোখ প্রায় অন্ধ হতে বসেছিল, অন্ধ হয়ে যাচ্ছিলেন তিনি। সময়গুলো যেভাবে টাপ কাটা, কিভাবে বৃদ্ধি করা যায়, এই চেষ্টাটি তিনি করতেন তরুণ বয়স থেকে। আহনাব কি কিছু ই করছো? হ্যাঁ, আমি শুনতে জি না স্যার, পাচ্ছিলাম। আমি এই এই ভিডিওটা শেয়ার দিচ্ছিলাম সবাইকে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার রিদিয়া, আমি ভিডিওটা শেয়ার দিচ্ছিলাম সবাইকে। তোমারটা একটু বাঁকা আসতেছে, সোজা। রিদিয়া, তোমার ক্যামেরাটা ঠিক করো। হ্যাঁ রিদিয়া, আপুর মনে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। আহনাব, তুমি কি শুনতেছিলে? আমি বঙ্গবন্ধু সম্পর্কে একটু বলতেছিলাম। তো জি স্যার। বঙ্গবন্ধুর জীবনে জি স্যার, শুনতে জীবনে পাচ্ছি স্যার। বঙ্গবন্ধুর জীবনে অনেক ঘটনা আছে। তো বঙ্গবন্ধু এক তরুণ বয়সে তিনি হচ্ছেন তার একটা অসুখ হয়েছিল চোখে,
সেটা পরবর্তীতে ভালো ডাক্তারের কাছে অপারেশন করে তার ভালো করা হয়েছিল এবং তিনি সেই অসুখ থেকে মুক্ত হতে পেরেছিলেন। তার বাবা একজন পেশাদার ছিলেন, সরকারি চাকরি করতেন, আর মূলত কৃষক পরিবারের সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার গ্রামকে তিনি ভালোবেসেছিলেন এবং দেশের মানুষকে তিনি ভালোবেসেছিলেন। তোমরা জানো যে ব্রিটিশ শাসন আমলে আমাদের বাংলাদেশ পূর্ব বাংলা নামে পরিচিত ছিল এবং এই পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা, এই যে দুটি বাংলা ছিল, এই দুটি বাংলার রাজধানী বা সমগ্র ভারতবর্ষের রাজধানী তখন ছিল কলকাতা। কলকাতাতে আমাদের সমস্ত নাগরিক সভ্যতার বিকাশ ঘটেছিল। 200 বছরের ইংরেজ শাসনে কলকাতা ছিল হচ্ছে ভারতবর্ষের রাজধানী। ফলে এই অঞ্চলটি ছিল খুবই উৎকৃষ্ট। শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য, নানাবিধ শিক্ষার ক্ষেত্রভূমি ছিল, কেন্দ্র ছিল কলকাতা। এই কলকাতাতেই বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলির উন্মোচন ঘটে। তিনি বিভিন্ন সমাবেশে, বিভিন্ন আন্দোলনে তিনি জড়িয়ে পড়েন এবং তিনি পরবর্তীতে জাতির একজন মহান নেতায় পরিণত হন। একজন নেতা তো আসলে অল্প সময়ের মধ্যে তৈরি হয় না, অল্প সময় তো হয় না, এটা জীবনব্যাপী সাধনা লাগে, এটা অনেক সময় অনেক শ্রমের বিষয়। তোমরা দেখো যে ব্যক্তি আজকে পৃথিবীতে সভ্যতা দিয়েছে, যারা বিজ্ঞানীরা, ডাক্তারেরা, কবি, সাহিত্যিকগণ, রাজনীতিবিদগণ, বহু পেশার মানুষেরই সম্মিলিত প্রচেষ্টাই কিন্তু আজকের এই সভ্যতা, আজকের এই পৃথিবী। তা আমাদের বাংলাদেশকে যে সভ্যতার পর্যায়ে নিয়ে এসেছেন যে সমস্ত মানুষ, যেমন আমাদের বঙ্গবন্ধুর আদর্শ ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা কে ফজলুল হক, মাওলানা ভাসানী, তারা যদি না থাকতো তাহলে বঙ্গবন্ধু কি বঙ্গবন্ধু হতে পারতেন? বাংলাদেশ কি স্বাধীনতার পথে এগোতে পারতো না। প্রত্যেকের অবদানকে আমরা স্বীকার করি এবং অবশ্যই এই অবদান কারোর হয়তো বেশি, কারোর হয়তো কম, কিন্তু অবদান কিন্তু প্রতিটি মানুষেরই থাকে দেশ গড়ার ক্ষেত্রে। আর দেশত্ববোধ, দেশপ্রেমী হচ্ছে সমস্ত শিক্ষার উপলব্ধির মূল বিষয়। আমরা দেশপ্রেমকেই বুকে ধারণ করতে চাই, যেমন বুকে ধারণ করেছেন আমাদের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান। স্যার, এ পর্যায়ে আমি স্যার আপনার কাছ থেকে একটি কবিতা শুনতে চাচ্ছি। আমি না, আসলে দর্শক আপনার কাছ থেকে কবিতা শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে স্যার। স্যার, যদি আজকের দিনকে কেন্দ্র করে এবং আপনার কোনো কবিতা স্যার, বা যে কোনো কবিতা যেটা আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারে স্যার, এমন কোনো কবিতা আজকের দিনের জন্য। হ্যাঁ, আমি আজকের দিনের জন্য, আজকের এই প্রোগ্রামে, রুদ্রর এই প্রোগ্রামের জন্য বিশেষ করে আমি আজকে বিকেল বেলা একটি কবিতা লিখেছি। আলহামদুলিল্লাহ স্যার, আসলে একটা কবির জীবন চলমান, যে কোনো পরিস্থিতি কবির কলমকে সচল করে ফেলে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। জি স্যার, জি স্যার। আহনাব, আমি আজকে যে কবিতাটি লিখেছি এটির প্রথম শ্রোতা এবং পাঠক হিসেবে তোমরাকেই সামনে পাচ্ছি। তো আবৃত্তি হবে না। তোমরা জানো যে কবিতার পাঠকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পাঠ আর একটা হচ্ছে আবৃত্তি। যিনি তার নিজের লেখা দর্শকের সামনে উপস্থাপন করেন তখন সেটাকে আমরা বলি পাঠ, আর যখন কেউ অন্যের লেখাকে দর্শকের সামনে উপস্থাপন করেন কবিতাকে, তখন সেটা হয় আবৃত্তি। তো আমি আমার লেখাকে পাঠ বলছি, আবৃত্তি বলবো না। কবিরা যখন কবিতা পড়েন সেটা পাঠই করেন। আমি বুঝতে পেরেছি তোমাদেরকে? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। যেহেতু আপনি কবি, সেই হিসেবে আমরা আজকে প্রথমে আপনার আজকের পাঠটি শুনি, একে একে ধীরে ধীরে আমরা কবিতা আবৃত্তিও শুনবো স্যার। তো ধন্যবাদ, শুরু করেছি স্যার। জি স্যার, অবশ্যই। আচ্ছা, শোকাবহ 15ই আগস্ট কবিতার শিরোনাম। শোকাবহ 15ই আগস্ট। ট্রয়ের প্যারিস কর্তৃক যখন হেলেন অপহরণ হলো, তখন মান সম্মানের প্রশ্ন নাকি যুদ্ধান্দেহী মনোভাব যা গ্রিককে প্ররোচিত করেছিল ট্রয় আক্রমণে? রাজা আগামেমননের স্বার্থান্ধ বিবেক
ভুলে যায় একজন নেতার গুণ যুদ্ধ পরিচালনার। গ্রিকদের পক্ষে বীর একিলাস প্রিয় বন্ধুর মৃত্যুতে বিষাদগ্রস্ত, উল্লাসিত হেক্টর হত্যায়। শত্রুবেষ্টিত ট্রয়ের বৃদ্ধ রাজা প্রায়াম শ্রেষ্ঠ পুত্রের মৃত্যুতে হাহাকারে নিমজ্জমান। অন্যত্র রাবণ কর্তৃক সীতার অপহরণ, সিংহল আক্রমণে রামের সম্মানের প্রশ্ন নাকি ভালোবাসার তাগিদ ঝঙ্কিত হয়েছিল রামের অন্তরে। আক্রমণ আর প্রতিরোধ যুদ্ধে দুপক্ষের অগণন বীরের মৃত্যু, বিশেষত রাবণ পুত্র বীরবাহু যুদ্ধে নিহত। লক্ষণ কর্তৃক পুনঃপুত্র মেঘনাদের হত্যা কতটা বা রাবণের কর্মফল। মূলত নারী, ভূমি, সম্পত্তি কিংবা রাষ্ট্র দখলে আনার খায়েশ মানুষের মজ্জাগত। বাংলাদেশের দিকে চাও, দেখো কতটা শোকার্ত, ঘুরে ফিরে সেই অতীত প্রবাহন। 1975 কি মর্মান্তিক আর বিভৎস, যার প্রতিটি প্রান্তরে প্রত্যহ ধ্বনিত হয় এক মহৎ প্রাণের স্পন্দন। জেল জুলুমে নির্যাতিত এক উজ্জ্বল আত্মত্যাগী পুরুষের দীপ্ত পদচারণা, স্বঘোষিত হত্যাকারীর দল। মহাভারতের হস্তিনাপুরে দ্রৌপদ কন্যা দ্রৌপদীর দুঃশাসন কর্তৃক বস্ত্রহরণের চেষ্টার ন্যায় ছড়ায় গুজব বঙ্গবন্ধুর পুত্র নাকি ডালিম স্ত্রীর সম্মান নিয়ে করেছে টানাটানি। এরকম ভিত্তিহীন মিথ্যা বানোয়াট গল্পের সম্প্রচারে সম্মিলিত ষড়যন্ত্রকারী মূলত থামিয়ে দিতে চেয়েছে মহান পিতার প্রাণ সপরিবারে। পিতার দেশ ও জাতিপ্রেমকে তারা করেছে ধ্বংস নিঃসন্দেহে, প্রবল মূর্খতায়। অন্যদিকে জননীর নিত্য আশীর্বাদকে করেছে ভুলণ্ঠিত, শিশু আর যুবকের উচ্ছলতা, কুল বধূদের মুখরতা করেছে লুণ্ঠন ভয়ঙ্কর নিষ্ঠুরতায়। আত্মধ্বংসের ভয়ালো থাবায় প্রলম্বিত কাল, মহাকাল, যে আমাদের এনে দিল এই প্রাণপ্রিয় স্বাধীনতা, যে জননী আমাদের করেছে লালন পরম মমতায়, তাদেরই বুকে সেই রাইফেলের গুলি মুহুর্মুহু বর্ষণে করেছে স্তব্ধ কয়েকটি দুর্লভ প্রাণ গভীর রাত্রির নিস্তব্ধতায়। দিন বদলের পালায় আবারও জন্মিবে মহামানবের দল। হাজারো মৃত্যু, ধ্বংস আর মহামারীকে পেরিয়ে বিকশিত হবে প্রাচীন বাংলা নামে খ্যাত এই গৌরবমণ্ডিত জনপদ। ধন্যবাদ। আমার ধন্যবাদ স্যার, আমরা আজকে প্রথম পাঠক হিসেবে ধন্যবাদ থাকতে স্যার। পেরেছি। জি স্যার, আমাদের দর্শক শ্রোতারা আছে যারা আপনার একেবারেই শিশু কবিতাটি শুনতে পারলো, যার মাত্রই জন্ম হলো এবং নবজাতককে আমরা মাত্রই শুনলাম। স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আমি আসলে স্যারের কর্মজীবনের কিছু মানে কর্মবহুল জীবনটাকে একটু তুলে ধরতে চাচ্ছি আমাদের দর্শকদের সামনে। সে অনুযায়ী যদি বলতে হয়, আমি আগেও বলেছি স্যার একাধারে কবি, প্রাবন্ধিক এবং সংস্কৃতি কর্মী হিসেবে আছেন। স্যারের বেশ কিছু কবিতা, কাব্যগ্রন্থ, 6টি কাব্যগ্রন্থ বের হয়েছে। কাব্যগ্রন্থের মধ্যে আছে জন্মান্ধ আয়নার পাশে, আছে রোপিত রোদন, আশ্চর্য অপরাধী, আলোর স্ক্রিন, শব্দময় নৈশব্দ, যা প্রকাশিত হয়েছে কলকাতা, ভারত থেকে। এবং আমাদের স্যারের কর্মজীবন, এত ব্যস্ত কর্মজীবনেও স্যারের গত বছর 2020 সালের বাংলা একাডেমি থেকে প্রকাশিত হয়েছে শিল্পের গোপনীয়তা প্রবন্ধ গ্রন্থ, এবং স্যারের আগেও বের হয়েছে অদ্বৈত গদ্যের ঘ্রাণ নামে একটি প্রবন্ধ গ্রন্থ। স্যারের 2টি সনেট গ্রন্থ রয়েছে, বিরুদ্ধ প্রবাসী এবং প্রত্যাবর্তনের কালে। স্যার সর্বমোট 4 শতাধিক সনেট লিখেছেন। তো আমরা বুঝতেই পারছি স্যারের জীবনটা আসলে লেখালেখি, সাহিত্য, এটাই স্যারের ধ্যান, এটাই স্যারের প্রাণ। তো এভাবেই আমরা স্যারের কাছ থেকে এখন যদি জানতে চাই যে স্যার, আমার কাছে মনে হয় একটা লেখক আসলে
আমি যখন ছোট ছিলাম তখন জানলাম যে একটা লেখক হতে ভাবতাম শুধু লিখলেই হয়, পরে জানলাম যে না, একটা লেখক জানা লেখে তার থেকে অনেক 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 গুণ বেশি তাকে পড়তে হয়। তো স্যারের যেই জ্ঞানের পরিসীমা, যে জ্ঞানের সীমা, সেখান থেকে আমি স্যারকে যদি বলবো যে তরুণ প্রজন্ম জন্য বঙ্গবন্ধু কিভাবে আদর্শ হিসেবে আসতে পারে। যেমন আমি যখন অসমাপ্ত আত্মজীবনীটা পড়ছিলাম তখন রাজনীতি বা একটা মানুষের জীবনকে চোখের সামনে এতটা ধরতে পারতাম না। এখন একটু একটু বুঝি। তো আশা করছি আজকে যারা আমাদের ফেসবুক লাইভে দেখছেন তারা স্যারের কাছ থেকে, স্যারের কথায় যদি তরুণ প্রজন্মের কাছে বঙ্গবন্ধু কিভাবে অনুপ্রেরণা হতে পারে সেটা স্যার আপনার মুখ থেকে একটু শুনতে চাচ্ছি স্যার। আসলে আমাদের পৃথিবীতে মানুষের নানা শ্রেণীর মানুষের ভূমিকা আছে। সময় জি স্যার। সভ্যতায় আমি উল্লেখ করেছি আগে। তো বঙ্গবন্ধু হচ্ছে রাজনীতির ক্ষেত্রে দেশের স্বাধীনতা এবং তার জনগণের মুক্তির ক্ষেত্রে সর্বোপরি আন্দোলন করেছিলেন, সংগ্রাম করেছিলেন। তিনি একজন রাজনৈতিক নেতা, বড় মাপের নেতা। বিশ্বের অন্যান্য বড় রাজনৈতিক নেতারা যেমন নেতাগণ যেভাবে পরিচিত আছেন তাদের দেশ ও জাতির স্বার্থ রক্ষায় তারা যেভাবে জীবনকে উৎসর্গ করতে পেরেছেন, আমাদের বঙ্গবন্ধু সেটা করেছেন। যে কারণে সব মানুষ রাজনীতি করলে তো হবে না, তাই না জি স্যার। রিদিয়া? কেউ জি স্যার। শিক্ষক হবেন, কেউ কেউ শিক্ষক হবেন, কেউ জি ব্যবসায়ী স্যার। হবেন, কেউ চিকিৎসক হবেন, কেউ প্রকৌশলী হবেন। এরকম ভাবে অনেক পেশার মানুষের দরকার হয় একটি দেশ গড়ার ক্ষেত্রে। আসলে আমাদের দেশ আসলে আমাদের দেশে অনেক সূর্য সন্তান জন্মেছেন, তারা পৃথিবীর বিভিন্ন স্যার দেশে চলে গেছে। রাজনীতি তো অনেকেই স্যার করে, কিন্তু একটা জাতির জনক তো স্যার সবাই হতে পারে না। তো হ্যাঁ, এই যে যে স্বপ্নটা তৈরি হলো, এবং আজকে আমরা অনেকে ভাবি যে একাই একটা দেশ চেঞ্জ করা সম্ভব। পরিবর্তনটা কিন্তু বঙ্গবন্ধুর হাত দিয়ে শুরু হলো, একটা দেশের স্বাধীনতা। এখন পর্যন্ত মানুষ কোনো কিছু করার আগে কিন্তু আর কোনো বাংলাদেশ কিন্তু অন্য কোনো রাজনীতিবিদকে কিন্তু ভাবে ধারণ করে না হৃদয়ে। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে প্রথমেই মানে যদি আমি মনে হয় যে কিছু করব, আমি যদিও সরাসরিভাবে রাজনীতিতে সম্পৃক্ত না, মানবতার জন্য যদি কোনো কিছু করি তখন কিন্তু প্রথমেই স্যার বঙ্গবন্ধুর কথাটাই মনে পড়ে। তো ওই মাপে একটা মানুষ যখন পৌঁছায়, তো স্যার সেই জায়গাটা থেকে আমরা কিভাবে মানে স্যারকে আমরা কিভাবে বঙ্গবন্ধুকে স্মরণ করতে পারি, হ্যাঁ, এই যে জিনিসটা স্যার আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। বঙ্গবন্ধুর যে আদর্শগুলো আছে, যেমন তিনি দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করেছেন। তিনি বলেছেন যে কাজে ফাঁকি দেয় সে দুর্নীতিবাজ। জি অর্থাৎ স্যার। একজন ছাত্র বা একজন ছাত্রী সে যদি তার সময়কে শিক্ষার কাজে ব্যয় না করে সে অন্যত্র সময় ব্যয় করে, তাহলে সে দুর্নীতিবাজ। কারণ কি, তার যে দায়িত্ব ছিল, তার যে সময়টি পার হচ্ছে সে সেটা করছে না। তো উনি এইভাবেই দুর্নীতিকে সংজ্ঞায়িত করেছিলেন। দুর্নীতির বিরুদ্ধে তো অবশ্যই আমরা, যেটা আমাদের দেশকে পিছনে প্রধান কারণ দুর্নীতি। আমাদের দেশ এগিয়ে যেতে পারতো অনেকটা, কিন্তু সেটা দুর্নীতির কারণে বাধাগ্রস্ত। তোমরা জানো এটা। তো আসলে আমি একটা কথা বলতেছিলাম যে আমাদের দেশের অনেক সন্তান জন্মেছেন যারা আমাদের দেশ থেকে তারা বাইরের দেশে চলে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে তারা সেই সমস্ত দেশের জাতির উন্নতির কাজে লাগছে। তারা জীবন জীবিকার তাগিদে একটু ভালো থাকার জন্য তারা বাইরে চলে গেছেন অনেকে। তারা যদি না যেত, তারা যদি আমাদের দেশকে গড়ার জন্য এদেশে তাদের অধিকাংশ যদি থাকতো, তাহলে এই দেশটি অবশ্যই আরেকটু বর্ণাঢ্য একটা দেশে পরিণত হতে পারতো। আমাদের অর্থনৈতিক মুক্তি ঘটতে পারতো। বঙ্গবন্ধু রেডিয়া, তুমি বলছো বঙ্গবন্ধু অবশ্যই আমাদের অনুপ্রেরণার উৎস। আমাদের আমাদের তার কাছে আমাদের শেখার আছে, তার কাছে আমাদের বোঝার আছে। আত্মত্যাগের ব্যাপারটি তো রয়েছেই, এবং তার কাছে আমাদের যেটা সব থেকে বড় শিক্ষা, সেটা হলো তিনি বলেছেন যে আমি কখনোই মিথ্যার সাথে আমি আপোস করব না। আমি সত্যের সংগ্রামের অংশী। আমি সত্যকে প্রাধান্য দেই, আমি মিথ্যাকে বয়কট করি। তিনি আরো বলেছেন, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে। এটা জাতিসংঘের ভাষণে, বাংলায় যে ভাষণ তিনি দিয়েছিলেন, তখন তিনি এই কথাটি বলেছিলেন যে বিশ্বের মানুষ আজ দুই ভাগে বিভক্ত, এক ভাগ হচ্ছে শোষণ করে, আরেক ভাগ হচ্ছে শোষিত হয়। আমি শোষিতের পক্ষে, এই জন্যই আমি আছি। এই আদর্শ অবশ্যই আমাদেরকে অনুপ্রাণিত করবে, আমাদের দেশ গড়ার ক্ষেত্রে অবশ্যই কাজে লাগবে। হ্যাঁ, স্যার আপনার কাছ থেকে এই পর্যায়ে যদি একটু স্যার আমরা যেটাকে বলে আবৃত্তি, স্যার আপনি একটু আগে পাঠ করেছেন, কবিতা পাঠ, আমরা এবার স্যার একটি আবৃত্তি যদি স্যার শুনে নিতাম ভালো লাগতো। অবশ্যই।
আমি বঙ্গবন্ধু রচিত 3টা বই আমি সবার সামনে উপস্থাপন করছি। এটি হচ্ছে আমার দেখা নয়া চীন। এবারের জি বই স্যার। মেলাতে বাংলা একাডেমি থেকে এই বইটি বের হয়েছে। আমার দেখা নয়া চীন। বঙ্গবন্ধু 1955 সালে সোভিয়েত না, চীন দেশে জি গণচীনে স্যার। একটি রাষ্ট্রীয় আহ, সম্মেলনে তিনি অংশগ্রহণ করেছিলেন। তো সেই সময় তিনি চীন চীন দেশে যা দেখেছিলেন অল্প সময়ের মধ্যে সেগুলো এখানে ব্যক্ত করেছেন এবং অসাধারণ, এবং তার স্মৃতিশক্তি যে এত প্রখর, তিনি অনেক বিষয় এখানে তুলে ধরেছেন এই গ্রন্থটিতে। তোমরা প্রত্যেকে, আমি 3টে বই দেখাচ্ছি। আরেকটা বই হচ্ছে কারাগারের রোজ নামচা। এই বইটি তিনি তার দীর্ঘ কারা জীবনের অভিজ্ঞতাগুলোকে এবং রাষ্ট্র ভাবনাকে, জাতি ভাবনার কথাগুলো এখানে ব্যক্ত করেছেন। আরেকটি গ্রন্থ হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী। এটি তিনি সমাপ্ত করে যেতে পারেন নাই, যেহেতু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তো এইটার মধ্যেও আমরা দেশ এবং জাতির ব্যাপারে তার যে সংগ্রাম, ইতিহাস এবং দেশের প্রতি তার যে প্রাণ, এগুলো তিনি এখানে সন্নিবেশ করেছেন। আমি কবিতায় যাব। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতার মধ্যে সব থেকে বিখ্যাত কবি হচ্ছে নির্মলেন্দু গুণ। জি স্যার, একটি কবিতা লেখা হচ্ছে হ্যাঁ, একটি কবিতা লেখা স্বাধীনতা। হবে। এই কবিতাটা তো অসাধারণ একটি কবিতা। জি স্যার। আরেকটি কবিতা হচ্ছে যে স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? স্বাধীনতা শিল্পী সব। কিভাবে আমাদের হলো। আরেকটি কবিতা হচ্ছে আমি আজ কারো রক্ত স্বাধীনতা চাইতে। এই শব্দটি কিভাবে আমাদের হলো? হ্যাঁ, একটা হচ্ছে স্বাধীনতা কি করে, শব্দটি কিভাবে আমাদের হলো, এটা ক্লাস 9ম 10ম শ্রেণীতে জি স্যার, পাঠ্য বই পাঠ্য বই আছে। জি স্যার। অন্তর্ভুক্ত আছে। আরেকটি কবিতা হচ্ছে যে, যেটি অন্তর্ভুক্ত নাই পাঠ্য বইতে, সেরকম একটি কবিতা হচ্ছে আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। এই কবিতাটি একটি অসাধারণ কবিতা। আমি এটি তাহলে আবৃত্তি এবং পাঠ দুটোর মাঝামাঝি পর্যায়ে করব, কারণ আমার এই কবিতাটি মুখস্থ নেই বা তেমন ভাবে চর্চিত নয়, কিন্তু লেখাটি আমার খুব প্রাণে পছন্দের প্রাণে। হ্যাঁ, পছন্দের। কবিতার শিরোনাম হচ্ছে আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, নির্মলেন্দু গুণ। সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্তস্বরে আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জুরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক আমার পায়ের তলায় পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম, আজ সেই পলাশের কথা রাখলাম, আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি, আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। অসম্ভব সুন্দর কিছু শব্দ দিয়ে কবিতাটা ধন্যবাদ, স্যার। তৈরি। বারবার শুনতে ইচ্ছা করে শব্দগুলা।
আরেকটি কবিতা, জি স্যার। এটা হলো, এই কবিতাটা একটি সাধারণ কবিতা। এটি হলো আনিসুল হকের লেখা স্যার 32 নম্বর মেঘের ওপারে। এই কবিতাটিও একটি ভালো একটি কবিতা, দীর্ঘ একটি কবিতা। এটিকে আমি আবৃত্তি করব নাকি পরে করব? অবশ্যই স্যার। স্যার অবশ্যই স্যার, আমাদের দর্শকরা তো স্যার আবৃত্তি শোনার জন্য জি অপেক্ষা স্যার, করে অবশ্যই আছে স্যার। স্যার। আজকে আচ্ছা, স্যার এই রাত আবৃত্তির জন্যই, আমাদের বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্যই। বঙ্গবন্ধু আসলে বাঙালি হৃদয়ে 365 দিনই আছে। তারপরেও দিনটি আসলে খুবই কষ্টের, যে একটা জাতি অন্যরকম হতে পারতো। ওই কানে এখনো বাজে যে যদি মানে যে বঙ্গবন্ধু মরে নাই, এই কথাটা যদি সবাই জানতাম, যদি শুনতাম, রাত হ্যাঁ, পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। তো স্যার সেই যদি জন্যই রাত পোহালে বলা শোনা যে যেত বঙ্গবন্ধু মরে নাই। বঙ্গবন্ধু মরে নাই। জি স্যার, সেই জন্যই বলা যে আমরা স্যার কবিতা শোনার জন্য অপেক্ষা করছি। স্যার আপনি আপনার কবিতাটি স্যার শুরু করেন প্লিজ। 32 নম্বর 32 নম্বর মেঘের ওপারে, আনিসুল হক। আকাশের ওপারে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি, 32 নম্বর মেঘমুক্ত। 32 নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি, আপনার গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, হাতে পাইপ। ছাদের কিনারে সানসেটে উঠছে কবুতরগুলো। উঠানে সাইকেল রিক্সা চালাচ্ছে লাল সোয়েটার পরা রাসেল। পানের ডিব্বা নিয়ে ডাইনিং টেবিলের পাশের গোল টেবিলটাতে সুপারি কাটায় ব্যস্ত আপনার রেনু। জামাল মুক্তিযুদ্ধের ট্রেনিং এর সময় পাওয়া ক্যাপটা পরে আয়নায় তাকাচ্ছেন। ছাদের ঘরে বেহালা বাজাচ্ছেন কামাল। মেঘে মেঘে ছড়িয়ে পড়ছে বেহালার মূর্ছনা। আকাশের ওপারে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি, 32 নম্বর মেঘমহল। সেইখানে দোতলায় ঝুল বারান্দায় দাঁড়িয়ে পুরো লেন্সের ভেতর থেকে পূর্ণ চোখে তাকিয়ে আপনি দেখছেন যেমন করে দেখেছিলেন ৭১-এর মার্চে ওড়ানো সবুজের মধ্যে লাল সূর্য আর হলুদ মানচিত্র খচিত পতাকা। যেমন করে তাকিয়ে দেখেছিলেন ৭০-এর ৭১-এর রোজ আপনার নির্দেশের অপেক্ষায় ৩২ নম্বর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পাগল মানুষগুলোকে। যেমন করে ৭ই মার্চের মঞ্চে দাঁড়িয়ে লক্ষ কোটি চোখে দেখতে পেরেছিলেন একটা জাতির জন্মের ফুল ফোটা, যেন আপনি কবির ইলকে, পৃথিবীর শেষতম কবি, যিনি শিল্পীর মগ্নতা নিয়ে নিরীক্ষণ করেন কি করে কলি থেকে পাপড়ি উন্মিলিত হয়, ফুটে ওঠে ফুল। আকাশের ওপারে আকাশে মেঘমহলের ৩২ নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি তাকিয়ে আছেন। বারবার দেখেও আপনার আশ মিটছে না। শিল্পী যেমন ছবি আঁকা শেষ করে ক্যানভাস থেকে দূরে গিয়ে পুরোটা ছবি বারবার করে দেখেন, লেখা সম্পন্ন হয়ে যাওয়ার পরও রবীন্দ্রনাথ যেমন বারবার পড়তেন তার কবিতা আর পাণ্ডুলিপিটাকে বানিয়ে ফেলতেন একটা আস্ত শিল্পকর্ম, তেমনি করে আপনি দেখছেন আপনার আঁকা ছবিটাকে দূর থেকে কিন্তু পূর্ণ চোখে, তেমনি করে আপনি পড়ছেন আপনার লেখা কবিতাটাকে। অপার্থিব শিল্প সুষমায় অপরূপ দিব্যকান্তি আপনি দেখছেন কিরকম জলজল করছে আপনার শিল্পকর্মখানি। দেখছেন কিরকম করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাঙালিরা। দেখছেন কিরকম মুক্ত কণ্ঠে তারা গাইছে আমার সোনার বাংলা। সকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর কবিজনচিত উজ্জ্বলতা আর মগ্নতা অবয়ব জুড়ে। ভোরের সোনালি আলোয় কাঁচা পাকা চুলে স্বর্গীয় দ্যুতি। রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দ দাশের পাশে দাঁড়িয়ে আপনি বলছেন, ওই দেখুন, ওই যে আমার কবিতা কবিগুরু, ওই যে আপনার সোনার বাংলা, বিদ্রোহী কবি, ওই যে আপনার জয় বাংলা, জীবনানন্দ বাবু, ওই যে আপনার রূপসী বাংলা, ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ, ওই তো আমার কবিতা,
আমার কবিতার নাম বাংলাদেশ। ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ। চির অপরূপ, চির মধুর, চির অপরাজেয় বাংলাদেশ। আপনি চশমা খুলে হাতে নিলেন, আপনার উজ্জ্বল চোখ দুটি থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। অনেক নিচে মর্তের এক চারকোনা ঘরে লেখার টেবিলে বসে আছি। আমার চোখ ভিজে গেল। আমি পাশ টেবিলে রাখা বাংলাদেশের পতাকাটা বুকে জড়িয়ে ধরে বললাম, কে বলেছে আপনি নাই? এই তো আপনি আছেন, এইখানে, সবখানে, সমস্ত বাংলায়। এইখানে বাংলার লাল ও সবুজে আমাদের অশ্রু আর ভালোবাসায় আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার আর এগিয়ে যাওয়ার অমোঘ অস্ত্র, অমোঘ মন্ত্রে মানুষকে দাবায় রাখতে পারবা না, মানুষকে দাবায় রাখতে পারবা না। সম্ভব সুন্দর হয়েছে স্যার। স্যার একটা কবিতার ধন্যবাদ আসলে স্যার। যে শব্দগুলা কানে বাজতে থাকে যে এতটা মানুষকে দাবায় রাখতে পারবা না। বাংলাদেশ 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 একটা কবিতার ভিতরে এভাবে বলা। জীবনানন্দ দাশ বলেন রূপসী বাংলা, আর বঙ্গবন্ধু বলেন বাংলাদেশ, একটা দেশ তৈরি করে দিলেন, সোনার বাংলা। তো স্যার এই ক্ষেত্রে যদি বলি স্যার, বঙ্গবন্ধু তার সোনার বাংলাকে কিভাবে দেখতে চেয়েছিলেন, এবং আপনি কবি হিসেবে আপনার মনে হয় যে আমরা কতটুকু দিতে পেরেছি এবং তরুণ প্রজন্ম কি করতে পারে? আসলে স্যার আমাদের প্রোগ্রামটি তরুণ প্রজন্ম এবং তরুণ বলতে আমরা বুঝাই, আমি আমার অনেকগুলো প্রোগ্রামে বলেছি, তরুণ বলতে বোঝাই যারা মনের দিক থেকে তরুণ। সেক্ষেত্রে স্যার আপনিও তরুণ, যে বৃদ্ধ হয়ে একেবারে বৃদ্ধ সেও কিন্তু স্যার তরুণ। আমরা যতদিন আমাদের জীবনের স্পৃহা আছে কাজ করে যাওয়ার, সেই জায়গাটা থেকে আমরা কি কাজ করতে পারি আমাদের নিজস্ব জায়গা থেকে। স্যার আপনি যেটা বললেন যে বঙ্গবন্ধু বলে গেছেন যে আমি ছাত্রী হিসেবে যদি বা আমি শিক্ষার্থী হিসেবে যদি আমার পড়ার সময়টা নষ্ট করি তাহলেও আমি দুর্নীতিবাজ। এই দুর্নীতিগুলা কিভাবে মুক্ত করে, দুর্নীতি থেকে মুক্ত থেকে আমরা কিভাবে আমাদের বঙ্গবন্ধু যে সোনার বাংলা দেখতে চেয়েছিলেন, যে বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, সেটা আমরা কিভাবে কতটুকু দিতে পেরেছি এবং আমাদের দেওয়ার জায়গাগুলো কোন কোন জায়গাগুলো আমরা দিতে পারি। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ মানুষকে স্যার। মানুষকে ভালোবাসার মতো আর কোনো পুণ্য কাজ নেই। মানুষকে শ্রদ্ধা করার মতো আর কোনো পূর্ণতা নেই। মানুষকে স্নেহ করার মতো আর কোনো পবিত্রতা নেই। বঙ্গবন্ধু মানুষকে ভালোবাসতেন, দেশকে যেমন ভালোবাসতেন, দেশের মানুষকে ভালোবাসতেন। আমরা তাই বঙ্গবন্ধুর আদর্শকে সত্যিকারের লালন করতে চাই। তবে তরুণ প্রজন্মকে আমি বলবো, তোমরা তোমার পরিপার্শ্বের মানুষজনকে ভালোবাসো, তাদের বিপদে আপদে যতটুকু পারো পাশে দাঁড়াও। এটা হচ্ছে শুধুমাত্র বঙ্গবন্ধুর কথা না, এটা প্রতিটি ধর্মেরও তাই কথা। কিন্তু আমরা ধর্মের ব্যাখ্যা বা ধর্মের উপলব্ধি উল্টো পথে করেছি, যে কারণে আজকে আমাদের সভ্যতা বিপর্যয়ের মুখে। মানব সভ্যতা ধ্বংস হবে মানবেরই হাতে, মানুষের কর্মকাণ্ডের মধ্যেই মানব সভ্যতা ধ্বংস হবে। এর যেমন বিকাশ ঘটছে তেমন তার ধ্বংসের দিকও ঘোষিত হচ্ছে, সূচিত হচ্ছে। তরুণ প্রজন্ম, তোমরা আশাহত হবে না। দেশ এবং জাতিকে সমৃদ্ধি দিতে হবে, জীবনকে তৈরি করতে হবে। তরুণ বয়সে জীবনকে তৈরি করতে হয়। যে কোনো পেশায় যাওয়ার জন্য, যোগ্যতায় পৌঁছানোর জন্য অবশ্যই নিজেকে তৈরি করতে হবে। সেই তৈরি একমাত্র জ্ঞান দিয়ে, শিক্ষা দিয়ে, এবং সুশিক্ষা সেটি হতে হবে। অনেক কুশিক্ষা আছে, শিক্ষার পাশাপাশি অনেক কুশিক্ষা আমাদের মধ্যে প্রবেশ করে। সেই কুশিক্ষাকে আমরা কেটে ছেটে নির্মূল করে দিতে হবে। সেই কুশিক্ষাকে আমরা যেন ঘেঁষতে না দেই, তাকে যেন আমরা না দেই, আশ্রয় না দেই। আমাদেরকে সত্য পথে চলতে হবে, সত্য কথা বলবো। আমরা অনেক মিথ্যা কথা বলি, আমি আমাদের চারপাশে তাকিয়ে দেখি মানুষ অনেক মিথ্যা কথা বলে। বিশেষ করে এই যে মোবাইল ফোনে যখন কথা বলে বা ফেসবুকে চ্যাটিং করে, তখন দেখা যাচ্ছে আমি অনেককে বলতে শুনেছি যে সে বলতেছে যে আমি আছি 7 মাইল বা আমি আছি রহমতপুর, কিন্তু সে বলছে যে আমি আছি বরিশালে শহরে। এরকম অনেক মিথ্যা দেখি। এই মিথ্যা কখনোই আমাদেরকে উন্নতি দিতে পারে না। মিথ্যা আমাদের কখনোই অগ্রশীল করবে না। মিথ্যা আমাদেরকে সার্বক্ষণিকভাবে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তাই আমরা মিথ্যাকে বয়কট করব, আমরা সত্যকে লালন করব এবং ভালো কাজ করব। আগে নিজেকে তৈরি করতে হবে। মানুষকে হেল্প করার আগে নিজেকেই সাহায্য করতে হবে। আমি যদি নিজেকে জি সাহায্য স্যার। করতে না পারি, আমি অন্যকে সাহায্য করতে পারবো না।
আমাকে জি প্রথমে নিজেকে সাহায্য করতে হবে। আর সাহায্যের শক্তি হচ্ছে কি? শিক্ষার শক্তি, শিক্ষার প্রাচুর্য, জ্ঞানের প্রাচুর্য, যা আমাদের মধ্যে থাকলে আমরা অবশ্যই ভালো জীবনে পৌঁছাতে পারবো, মানুষকে উন্নত করতে পারবো। স্যার। স্যার স্যার বাঙালি বলি আর পৃথিবীরই বলি, আমার কাছে সেরা কবিতা হচ্ছে স্যার ৭ই মার্চের ভাষণ। ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্পর্কে স্যার আপনি যদি কিছু স্যার বলতেন স্যার, তারপরে আমরা স্যার আপনার কাছ থেকে, মানে আমার আসলে না মনে হচ্ছে যে বারবার কবিতাই শুনি, ভালো লাগছে না আর কিছু আচ্ছা, আমার। অসংখ্য জি স্যার। অসংখ্য ধন্যবাদ। তোমার প্রাঞ্জল উপস্থাপনা আমাদেরকে প্রাণিত করেছে, আমরা কৃতজ্ঞ বোধ করছি। এবং তোমার উপস্থাপনার কৌশল, শব্দচয়ন, ভাষা ব্যবহার অনেক ভালো। আমরা ভালো চাই। ধন্যবাদ স্যার, দোয়া করবেন স্যার। হ্যাঁ, তো আমি ৭ই মার্চের ভাষণটার কবিতাটি আমি যদি মূল্যায়ন করতে চাই, তাহলে আমি কবিতাটাকে পড়েই আমাকে সেটা মূল্যায়ন করতে হবে। তার আগে বলি, ৭ই মার্চের ভাষণ তোমরা জানো যে এটা একটা পৃথিবীর একটি উল্লেখযোগ্য ভাষণের একটি ভাষণ হিসেবে নির্বাচিত হয়েছে জাতিসংঘে জি এটা স্যার। সংরক্ষণ করা হয়েছে। এবং বঙ্গবন্ধুর এই ভাষণকে বলা হয় যে আমাদের আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট জি স্যার। আব্রাহাম লিঙ্কন ছিলেন, তিনি গেটিসবার্গের ভাষণের সাথে স্যার তুলনা করা হচ্ছে। তুলনা করা। এবং জি স্যার। আমার মত হচ্ছে কি, আরো অনেকের মত একমত, যে তারা মনে করেন যে আহ, গেটিসবার্গের ভাষণটা শুধু না, এই ভাষণটি বঙ্গবন্ধু ভাষণ তার থেকেও উৎকৃষ্ট, তার থেকেও সমৃদ্ধ একটি ভাষণ। অনেকে এটা বলেন, গেটিসবার্গের ভাষণের থেকেও এই ভাষণটি খুশি, ৭ই মার্চের ভাষণটি খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে যে একটি জাতির স্বাধীনতার এই ভাষণের মধ্যে সশস্ত্র সংগ্রামের যে ঘোষণা, সেটি মানুষ পেয়েছিলেন জি স্যার, জনগণ। এবারের সংগ্রাম স্বাধীনতার আমাদের সংগ্রাম। জি মুক্তির স্যার। সংগ্রাম, সংগ্রাম। কাজেই এই যে ভাষণ এবং আমাদের নির্দেশনা, নেতার নির্দেশনা, সেই নির্দেশনা আমাদেরকে অনুপ্রাণিত করেছিল। সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে আমরা ঘৃণ পাকিস্তানিদেরকে আমাদের দেশ থেকে তাড়িয়ে দিতে পেরেছিলাম জি স্যার। এবং আমরা স্বাধীনতা অর্জন, গৌরবময় স্বাধীনতা অর্জন করেছি। কাজে এই ভাষণটিকে অবশ্যই, যতদিন বাংলাদেশ থাকবে, এই ভাষণের গুরুত্ব কখনো ম্লান হবে না, অম্লান জি হয়ে স্যার। রবে। আমি এবার এই কবিতাটি পাঠ এবং আবৃত্তির মাঝামাঝি দুটো পর্যায় নিয়েই করেছি। জি স্যার। স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত, অধীর, ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উত্তান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। অথচ তখন প্রায় দুপুর গড়িয়ে গেছে, যখন গম্ভীর মুখে কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে উদ্যত হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। সেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর, না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু একখণ্ড অখণ্ড আকাশ, যেরকম সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণের সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক। লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক। পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক। হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কেরানি, নারী, বৃদ্ধ,
যুদ্ধ ভব ঘুরে, আর তোমাদের মতো শিশু পাতা কুরানিরা দল বেঁধে একটি কবিতা পড়া হবে। তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠ পারি। ঘন সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। স্যার, কবিতা শুনতে শুনতে আমার অনেক ছোটবেলার একটা ধন্যবাদ, ঘটনা স্যার। মনে পড়ে গেল। ধন্যবাদ স্যার। অনেক ছোটবেলার একটা ঘটনা। আমি তখন পঞ্চম শ্রেণীতে, চতুর্থ শ্রেণীতে পড়ি। চতুর্থ শ্রেণীতে আমাকে বলা হলো যে আমি হচ্ছে স্যার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের স্টুডেন্ট ছিলাম, পিটিআই, হয়তো শুনে থাকবেন। তো ওখানে আমি স্টুডেন্ট ছিলাম যখন ক্লাস 4-এ। তো আমার সমাজের যে ম্যাডাম ছিলেন, ম্যাডাম বললেন যে রিদিয়া, তুমি হচ্ছে একটা বঙ্গবন্ধুকে নিয়ে বলবা। তো সেদিন ছিল হচ্ছে 17ই মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন ছিল। তো সবাই হচ্ছে স্ক্রিপ্ট নিয়ে যেত, যে যে যা স্পিচ দিবে স্ক্রিপ্ট নিয়ে যাবে। তো আমি ছোট একটা মেয়ে, 9 বছরের একটা মেয়ে, স্ক্রিপ্ট ছাড়া আমাদের বইয়ে বঙ্গবন্ধু, ক্লাস 4-এর বইয়ে বঙ্গবন্ধু সম্পর্কে লেখা ছিল যতটুকু আমি মুখস্থ করেছি। সব টিচাররা ছিল, মানে টিচার ট্রেনিং ইনস্টিটিউট, তো টিচারদের যে রুমটা, সেই রুমটাতে আর কি 200 জনের উপরে টিচার, মানে সবাই ট্রেনি টিচার। তো আমি সেদিন বললাম, তো বলার পরে তো আমাদের এই লাস্টের এই লাইনটা ছিল আর কি, যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম। এটা বলার পর আমি জানি না কি হইলো, হঠাৎ করে মানে পুরা গ্যালারিতে সামনে যত স্যার ম্যাডাম আছেন সবাই উঠে দাঁড়ালো। দ্যাট ওয়াজ বিকজ অফ আমাদের যে সুপারিনটেন্ডেন্ট ম্যাডাম ছিলেন, ম্যাডাম মানে দাঁড়িয়ে গিয়েছিলেন। তো পিছে সবাই দাঁড়ায় গেছিল। ওই মোমেন্টটা আমি জানি না আমি জীবনে কতটুকু সাকসেসফুল হব বা কি অ্যাওয়ার্ড পাবো, কিছুই আমি জানি না, বাট দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট মোমেন্ট আই গট দ্যাট। মানে ওই অ্যাপ্রিসিয়েশনটা কিন্তু লাইফে এগিয়ে যাওয়ার জন্য মেইনলি ছিল। তো স্যার, আপনি যখন লাস্টে উচ্চারণ করতেছিলেন যে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমার চোখে আমি আমাদের ফরিদপুরের স্কুলটাতে ব্যাক করে গিয়েছিলাম স্যার। মানে মানুষ জীবনে অনেকবার ব্যাক করে, তো আমার কাছে এটা হয়েছিল স্যার। আর বলতে বলতে আমার গল্পটাও শেয়ার হয়ে গেল। এই হচ্ছে স্যার। এই ফাঁকে আমি তোমাদেরকে একটা বিষয় দেখাতে চাই, সেটা হলো আমি একটি সাহিত্যের ম্যাগাজিন সম্পাদনা করি। ছাত্রাবস্থাতেই আমি আচ্ছা স্যার। সাহিত্য সম্পাদনা করতাম, সংকলন সম্পাদনা করতাম। স্যার, আপনি তো প্রায় 30 বছর ধরে লেখালেখির সাথে সম্পৃক্ত স্যার। হ্যাঁ, একেবারে তরুণ বয়স থেকে। বয়স। তো আমার হচ্ছে পত্রিকার নাম হচ্ছে, আমি প্রথমে যেটা বের করেছিলাম, প্রকাশ করেছিলাম, নাম ছিল পংক্তিমালা। তারপরে নাম হলো বিবর, তারপরে বের করলাম দ্রোণাচার্য, এবং তার পরবর্তীতে আমি নাম দিলাম শিল্পগ্রাম। আর এই নামটা পরিবর্তন করার ইচ্ছে নাই। এই শিল্পগ্রামের হচ্ছে কয়েকটি সংখ্যা আমি তোমাদেরকে দেখাই। এটি হচ্ছে শিল্পগ্রামের একটি সংখ্যা, যেটা 2011 সালে প্রকাশিত হয়েছে এই সংখ্যাটি। আর এটি হচ্ছে 15 সালে প্রকাশিত শিল্পগ্রাম আরেকটি সংখ্যা। তার পরবর্তী শেষ সংখ্যাটি হচ্ছে এটা গত বছর জানুয়ারিতে প্রকাশিত শিল্পগ্রাম। এটা এই তিনটি হচ্ছে এই হচ্ছে আমার কাছে ছিল, এই তিনটি প্রকাশনা তোমাদেরকে দেখালাম, সবাইকে দেখালাম। আর হচ্ছে আমার যে বইটি কলকাতা ভারত থেকে বেরিয়েছিল, কবিতীর্থ প্রকাশনী থেকে, ছবিটা একটু দিচ্ছি। এই বইটা হচ্ছে আলোর স্ক্রিন, শব্দময় নৈশব্দ। এটি কবিতার বই। আর একটা বই দেখাবো, স্যার। এই কবিতার এই বইটা নিয়ে আমার একটু স্যার কথা আছে স্যার। শব্দময় নৈশব্দ, নৈশব্দ কথাটার অর্থ হইতো স্যার কোনো শব্দ হবে না, আবার আপনার নামের সাথে শব্দময় নৈশব্দ। তো আমরা স্যার যখন লিটারেচার পড়ি, সাহিত্য পড়তে গেলে জানি যে নামকরণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো নামের মধ্যে এমন কন্ট্রোভার্সি থেকে একটা বিশেষত্ব যে স্যার আপনি যোগ করেছেন, যে মানুষ বই কেনার আগেই মনে হবে কি আছে বইয়ে। তো এই জিনিসটা স্যার আপনি যদি আপনার 2 লাইনে বলতেন স্যার। আসলে এটি হচ্ছে ম্যাজিক বাক্যের মতো স্যার। ভালো কথা বলেছো। আসলে নামকরণের কারণটা হচ্ছে কি, যে আমার এই কবিতার বইয়ের মধ্যে
এই আলোর স্ক্রিন শব্দটাও এসছে এবং একটা কবিতার মধ্যে এসছে শব্দময় নৈঃশব্দের কথাও এসছে। তো আমার একজন কবি বন্ধু, সে সে ভালো ভালো কবি, তার নাম হচ্ছে আশরাফ রুকন। ও হচ্ছে যে আমার ওই একটা ছোট বই, তারুণ্যে একটা তরুণ বয়সে আমার একটা ছোট একটা চটি কবিতার বই বেরিয়েছে। হ্যাঁ, ছোট একটা বই, আচ্ছা। তার নাম ছিল আলোর স্ক্রিন। তো ও ওই বইটার সমালোচনা লিখেছিল খুব উচ্ছ্বসিত প্রশংসা করে। ওইখানে সে লিখেছিল আলোর স্ক্রিন শব্দময় নৈঃশব্দ, এই টাইটেলটা সে দিয়েছিল। তখন আমি পরবর্তীতে এসে যখন আমি আরো কিছু কবিতার সাথে সম্পৃক্ত করে ওই ছোট বইটাকে আমি সমৃদ্ধ করলাম, তখন তার নাম দিলাম ওই আমার বন্ধুর যে নামটি শেষ পর্যন্ত আসলো, আলোর স্ক্রিন শব্দময় নৈঃশব্দ। আমার আমার কবিতা থেকেই এই চয়ন নেওয়া হয়েছে। তো আমি এটাকেই রাখলাম ওর সৌজন্যে এবং আমার ঐতিহাসিক প্রেক্ষাপটের জন্য, যেটা এটা একটা ইতিহাস আছে এটার সাথে। আর এটা কবিতা আসলে শব্দময় নৈঃশব্দ যেটা তুমি বলেছো, হ্যাঁ, এটা জি কিন্তু শব্দময়, কিন্তু না, আমি নৈঃশব্দের মধ্যে আছি। আমি শব্দময় হয়ে বলতে চাই আমি শিমুল আজাদ, কিন্তু না, আমি আবার বলতেও চাই না, আমি চুপচাপ থাকতে চাই, আমি কিছুই বলতে চাই না। তোমার যা বোঝার তুমি বুঝে নাও, তোমার যা অনুভব আছে তাই দিয়ে আমাকে তুমি আবিষ্কার করো। সেটাই আমার সাধ্য। আচ্ছা, আচ্ছা, কথাটা তোমাদের অনেক স্যার ভারী কথা হয়ে গেছে আসলে, যে একটা মানুষকে আবিষ্কার করা, তার কর্মজীবনকে দেখতে হয়, তাকে বুঝতে হয়, সকল জায়গা থেকে না দেখলে কিন্তু একজন মানুষকে আবিষ্কার করা যায় না। যার জন্য এখনো বঙ্গবন্ধুকে কিন্তু মানুষ আবিষ্কার আবিষ্কার এখনো করে চলছে, তাও যেন শেষ হয় না। হ্যাঁ, যতদিন বাংলাদেশ থাকবে চলতেই থাকবে। তো হ্যাঁ, এই জায়গাটাইতেই স্যার কনোটেশন, উই কল ইট আ কনোটেশন, যে গল্পের নামকরণের একটা ব্যাপার থাকে। তো ওই জায়গাটা থেকে এসে আমার ইন্টারেস্টিং লেগেছে যে স্যার শব্দময় নৈঃশব্দ। ধন্যবাদ স্যার। আমার আমার যে স্যার, প্রবন্ধ এই ছবিটা একটু দেখাতে চাই। জি স্যার, জি এই জি বইটি স্যার, হচ্ছে আমার দীর্ঘদিনের লেখা, জি স্যার, শিল্পের গোপনীয়তা। কবি শিল্প সাহিত্য নিয়ে এবং কাব্য সাহিত্য নিয়ে আলোচনা। এটি আমার তরুণ বয়স থেকে লেখা। এই বইটি হচ্ছে আমি একটা সংকলন করেছি। এটি প্রায় ২০০ পৃষ্ঠার বই এবং এই বইটি পাঠককুলকে অবশ্যই নাড়া দিবে। পাঠককুল অবশ্যই এই বইটিকে খুঁজবে, তাদের ভালো লাগার সৃষ্টি হবে। শিল্পের গোপনীয়তা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমরা কি স্যার একেবারে অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার, আমরা কিছু কবিতা শুনবো আপনার কাছ থেকে স্যার। হ্যাঁ, আমি আমি কি আর আর কবিতা করব? জি স্যার, আমরা আরেকটা কবিতা স্যার শুনে নিই আপনার কাছ থেকে স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা। তাহলে ছোট একটা কবিতা পড়ি। জি স্যার, অবশ্যই স্যার। আহ, জি স্যার। স্যার, একটা প্রশ্ন আমার কাছে মনে হচ্ছে যে আজকে যদি না করি, দর্শক সমাজকে যদি না জানাই, আমি আমি উপস্থাপিকা হিসেবে আসলে আমার ব্যর্থতা। স্যার, আপনার কাছে মনে হয়েছে যে বাংলাদেশে 1975 সালের পর থেকে, এটা বলাও ঠিক না, শামসুর রহমান তো যখন মুক্তিযুদ্ধ চলছিল তখনও বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন কবিতা থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে বিভিন্ন কবিতা লিখছিলেন। তো এরপরে যখন বঙ্গবন্ধুর এই 15ই আগস্টের ঘটনাটার পরে এখন পর্যন্ত বঙ্গবন্ধুকে সব থেকে বেশি সুন্দরভাবে বর্ণনা করে কবিতায় তুলে ধরতে পেরেছেন কোন কবি? আপনি এটা যদি স্যার সমালোচিত করতে পারতেন স্যার। হ্যাঁ, অবশ্যই। এবং এটা হচ্ছে যে তোমরা আজকে আমার যে কবিতার যে আবৃত্তি করেছি, যে শ্রদ্ধেয় কবিদের কবিতা, তুমি বুঝতেই পারছো। নির্মলেন্দু গুণ, হ্যাঁ, কবি নির্মলেন্দু নির্মলেন্দু গুণ। গুণ স্যার। জি কবি স্যার। নির্মলেন্দু গুণ লিখে, অনেক কবিরাই লিখেছেন বঙ্গবন্ধুকে, অনেকেই লিখেছেন, লিখছেন। যেমন আমাদের কবি নুরুল হুদা, তিনিও লিখছেন। জি স্যার। একটা কাব্য লিখেছেন মুজিবনামা, একটা কাব্য আছে ওনার, শুধু বঙ্গবন্ধুকে নিয়ে লেখা। হ্যাঁ, একটা কাব্য আছে। তো আমাদের নির্মলেন্দু গুণ কিন্তু একক কোনো কাব্য বঙ্গবন্ধুকে নিয়ে লেখেন নাই। না স্যার। তিনি বিচ্ছিন্নভাবে কয়েকটি কবিতা লিখেছেন। তবে তার জি স্যার। এই কিন্তু তিনটে যেগুলা কবিতা, লিখেছে স্যার আমাদের বাঙালি হৃদয়ের সবার মুখে মুখে, হ্যাঁ। যে, জি স্যার। তো স্যার, কিছু কিছু সময় তো আমার মনে হয় যে নুরুল আমিন স্যার, মানে আমার কাছে একটা জিনিস জায়গায় মনে হয় যে অতঃপর কবি এলেন রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে। আসলে কে বেশি দৃঢ় ছিল, রবীন্দ্রনাথ নাকি বঙ্গবন্ধু? তো খুবই কনফিউজিং একটা কোয়েশ্চেন।
কারণ একটা রবীন্দ্রনাথ বিশ্বকবি, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, আর একটা জাতির কবি, একটা জাতির নায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু। তো আসলে দিস এটাকে বলে কম্পারিজন, তুলনা করার জায়গাটা থেকে কে বেশি, মানে আমার কাছে না মনে হয় কি রবীন্দ্রনাথ থেকে হয়তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেশি দৃঢ় ছিলেন, বেশি দৃপ্ত পায়ে হেঁটে এসেছিলেন সেই 7 লাখ জনসমুদ্র মানুষের সামনে। হ্যাঁ, এখানে আসলে তুমি যেটা বের করেছো যে প্রশ্নটি, এই প্রশ্নটি অবশ্য নিবেদন করতে চাইনি। উনি বলেছেন যে ওই কবির মতনই। আসলে তো আমরা হাজার বছরে যেমন শ্রেষ্ঠ বাঙালি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তদ্রুপ রবীন্দ্রনাথের ভূমিকা এবং তার কার্যক্রম তো আরো বেশি, অন্যান্য অনেকগুলো ক্ষেত্রে তো অনেক বেশি মহৎ, তাই না? মানে ধারণার দিক থেকে যদি আমরা বলি, তবে রবীন্দ্রনাথ সাহিত্যের মহিরুহ, আর বঙ্গবন্ধু হচ্ছে বাঙালি জাতির পিতা এবং আমাদের স্বাধীনতার স্রষ্টা। এই অবদান কখনোই যাবে না। আর নজরুলের অবদানও, রবীন্দ্রনাথের অবদানও, নজরুলের অবদানও কখনো আমরা বুঝতে পারবো না। বিশেষ করে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি। দেখো বঙ্গবন্ধুর দূরদৃষ্টিতে দেখো, বঙ্গবন্ধু ঠিকই একটা একটা জাতি, তো একটা দেশ তিনি চাচ্ছেন এবং দেশের একজন কবি দরকার, জাতীয় একজন কবি দরকার, সে সঠিক কবিকেই তিনি নির্বাচন করলেন। জাতির সঠিক যে কবি কাজী নজরুল ইসলাম, তাকে কিন্তু নির্বাচন করলেন এবং তাকেই তিনি জাতীয় কবি মর্যাদা দিয়ে অনেক দূরদর্শিতার পরিচয় দিলেন। আমাদের জাতীয় কবি নজরুল হচ্ছে আমাদের সাথে একেবারে একেবারে মিশে যাওয়ার সত্তা এই পূর্ব বাংলা। অবশ্যই স্যার যখন কি বলে মৃত্যু ক্ষুধা, তারপর রুদ্রমঙ্গল, এই বইগুলা যখন ইন্টার সেকেন্ড ইয়ারে থাকতে পড়ছিলাম স্যার, তখন মনে হচ্ছিল কখন বাইরে বের হবো, ক্যাট কলেজ থেকে বের হবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো, রাজনীতি করব, সেই রক্ত গরম ছিল স্যার প্রত্যেকটা লাইন। মানে এখানে চলে আসতেছে, মানে বঙ্গবন্ধুর সাথে কথা বলতে বলতে না কাজী নজরুল চলে আসে, যে এতটা বিদ্রোহ এক একটা শব্দের মধ্যে কিভাবে থাকে, এতটা প্রতিবাদের ধরন কিভাবে থাকে। সত্যি বলতে বঙ্গবন্ধু সত্যি যেটা বলেন যে একটা জাতীয় কবি দরকার, সেটা বঙ্গবন্ধু নির্ধারণ করে গিয়েছিলেন, একটা কবি দিয়ে গিয়েছিলেন যাকে আমরা গর্ব করে বলতে পারি যে একটা এমন একজন কবি। হ্যাঁ, অনিবার্য কবি। এবং ইন্দিরা গান্ধী শেখ মুজিবের কথা রেখেছেন, তিনি কাজী নজরুল ইসলামকে পাঠিয়েছেন। এমন হতে পারতো যে যদি ইন্দিরা গান্ধী রাজি না হতেন, যদি রাজি না হতেন, এই রাজিটা তিনি হয়েছেন বঙ্গবন্ধু থেকে ভালোবেসেই হয়েছে এবং নজরুলকেও তিনি ভালোবেসেছেন। আসলে ভারতবর্ষের স্বাধীনতার যে সংগ্রামী নেতা যদি কাউকে বলি, সেখানে কাজী নজরুল ইসলাম কিন্তু কবি হয়েও তিনি একজন সংগ্রামী, স্বাধীনতার সংগ্রামী একজন বড় মাপের নেতা ছিলেন। এই কবির রাজনৈতিক জীবন সেটাকে কিন্তু মানুষের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করেছিলেন। তিনি আসলে সত্যিকারের অর্থেই একজন খুব বড় মাপের কবি কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। আর সেই বড় মাপের কবিকে শনাক্ত করেছেন আরো বড় মাপের মানুষ, বঙ্গবন্ধু। অবশ্যই স্যার। এর জন্য জাতির পিতার কাছে আমাদের আরো বেশি কৃতজ্ঞতা থাকবে। আচ্ছা রিদিয়া, আহনাব চলে গেছে, আহনাব মনে হয় কথা বলতে চায় না বেশি। না স্যার, চলে যায়নি স্যার, মাঝে মাঝে একটু নেট ডিস্টার্ব হচ্ছে তো স্যার। আচ্ছা আহনাব ক্যামেরা অফ করে। আচ্ছা আহনাব তো কিছু একটু প্রশ্ন করা বা বলতে পারে। আহনাব বলো, তুমি বলো, আমরা শেষ করব কারণ রাত হচ্ছে। আমাদের আজকে 10:40 বেজে গেছে, আমরা আর 5-7 মিনিটের মধ্যেই সম্পন্ন করব আশা করি, তাই না রিদিয়া? জি স্যার, আমরা আসলে স্যার কবিতা দিয়েই আমাদের আজকের প্রোগ্রামটা শেষ করতে চাচ্ছি স্যার। হ্যাঁ, এজন্য স্যার। তো আহনাব কিছু বলো, আহনাবকে একটু ফলোর দিই আমরা। আর শেষ কবিতার আগে আমি কিছু স্যার, হ্যাঁ বলো। আমি আসলে সত্যি কথা বলতে আজকে আমাদের উপস্থাপিকা আপু সবকিছু কভার করে দিয়েছেন। আপুর কাছে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি আপুকে, যে আজকে আমাদের রুদ্র এই লাইভ অনুষ্ঠানটিকে খুব সুন্দরভাবে সঞ্চালন করার জন্য। আর একই সাথে আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি স্যার, যে আমাদের জন্য আজকে এই মূল্যবান সময় ব্যয় করার জন্য। এবং সত্যি কথা বলতে আপনার আবৃত্তি এবং আপনার কবিতাগুলো আসলেই আমাদের হৃদয়ে গিয়ে লাগছে, প্রতিটা শব্দ, প্রতিটা কথা, কিংবা আপনার যেসব হচ্ছে উপদেশ, কিংবা আপনি যা যা বলছেন সবই হচ্ছে গিয়ে, আমি আশা করবো যাতে সবই এটা আমাদের জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করে। এবং আমি আবার আপনাদের সবাইকে, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের রুদ্র পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে আমাদের রুদ্র, এবং আপনারা আমাদের সাথে থাকবেন এই আশা ব্যক্ত করছি আমি। ইনশাআল্লাহ আমরা সাথে থাকার চেষ্টা করব। হ্যাঁ রিদিয়া, তাহলে হৃদয় মুজিব অনুষ্ঠানে স্যার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হৃদয়ে ধারণ করে আমরা স্যার আপনার কাছে একটু কবিতা শুনে নিতে চাচ্ছি স্যার। আচ্ছা।
কবি হাবিবুল্লাহ সিরাজীর লেখা রক্তের গম্বুজ। তর্জনী তুলতেই আকাশ আমাদের হয়ে গেল, পা ফেলতেই চৌহদ্দি নির্দিষ্ট হয়ে গেল, এবং তাকাতেই প্রবাহিত হতে থাকলো নদী। তার কণ্ঠস্বরে সূর্য সবুজ এক হলো, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্বপ্ন ডাক দিয়েছিল টুঙ্গি পাড়ায়, 47 বনে বনে বাঘ, 52 কুমির ভেসে যায় ভাটায়, সুন্দরীর কাঠের নাও পাল তুলতেই পদ্মা যমুনা মেশে বঙ্গোপসাগরে। 66 ফরফর ওড়ে চৌচির মাটি, 69 পড়ে মচমচে বুটে ও চকচকে বেয়নেটে, 70 পার হয় সাহসে, 71 কলস উপর, রক্ত ক্রোধের মধ্যে পাক ও ঘৃণা, শুয়োরগুলো খেদা। 32 নম্বর এখন রক্তের গম্বুজ, তার চূড়ায় মূল দলিল, নকশা আঁকা পর্চা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। ছোট কবিতার মাঝেও অনেক সুন্দর সুন্দর কিছু ম্যাজিক বাক্য রয়েছে। সুরগুলো খেদা, এই যে মার্চের বিরুদ্ধে মার্চ, সুরগুলো খেদা, 32 নম্বর আজ রক্তের গম্বুজ, কথাগুলো আসলে কানে গিয়ে বাজে। হয়তো যখন চোখ বন্ধ করব দেশের জন্য কিছু করতে গেলে বাজবে, মানে কানে বাজবে কথাগুলা। স্যার আসলে আমরা এই নির্মম সপরিবারে মৃত্যু বঙ্গবন্ধুর হয়েছিল, এটা আসলে আমরা কখনো ভাবতেই পারি না। একটা জাতির জন্য যে ভালোবাসা, যে প্রেম দিয়ে তিনি তার জীবনকে উৎসর্গ করলেন, তাকে সপরিবারে মেরে ফেলতে হবে, এটা কোন ধরনের কাজ? এটা কোন ধরনের যুক্তি দিয়ে এটাকে বিচার করা যায় না। হাজারো শত্রুতা, হাজারো কিছু দিয়ে এটা হয় না, একেবারে সপরিবারে হয় না। একজনের একটা বই আছে, আত্মধ্বংসী বাঙালি। বাঙালি নিজেকে ধ্বংস করে বেশি, অন্যকে। তারা তো আসলে তাদের বঙ্গবন্ধুকে মারে নাই, তারা মেরেছে তাদের নিজেদেরকেই, তারা হত্যা করেছে। নিজেদেরকেই তারা হত্যা করেছে, পুরো দেশটাকে তারা হত্যা করেছে, দেশকে অভিভাবক শূন্য করেছে। এই অভাব কোনদিন পূরণ হবার নয়। আজকের বাংলাদেশ যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমাদের যে রাজনৈতিক অর্থনৈতিক ইতিহাস, আমাদের যে বঞ্চনার ইতিহাস, শোষণের ইতিহাস, দুর্নীতির ইতিহাস, এই ইতিহাস থাকতো না। হয়তো বঙ্গবন্ধু যদি থাকতেন, তাহলে আমাদের বাংলাদেশ আরো বেশি সমৃদ্ধ হতে পারতো। আমাদের দুঃখ, আমাদের শোক, এগুলো থাকতো না। আমরা একটি উন্নত দেশ হিসেবে এই জায়গাটা আমি একটা কথা আমার মনে পড়লো, যে 2018 সাল বা 19 সালে মেবি মাহাথির বিন মোহাম্মদ 92-93 বছর বয়সে স্যার হচ্ছে আবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে জয়েন করলো। তো ওই জায়গাটায় কিন্তু আমরা বঙ্গবন্ধুকে দেখতে পারতাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 55 বছর বয়সে মারা গিয়েছেন, বা এখন বর্তমানে 45 বছর, তার মৃত্যু 45 বছর চলছে। তো আমরা কিন্তু স্যার আরো অনেকগুলো বছর বঙ্গবন্ধুর কর্মময় জীবন পেতাম, এবং ওইগুলা কিন্তু আমাদের ডিরেক্টলি, আমরা যে নতুন যে সমাজটা তৈরি হচ্ছিল, নতুন যে তরুণ সমাজটা, তাদের ভিতরে বীজটা বপন হতো। আমরা কিন্তু যে নতুন সমাজটা আজকে দেখছি, শেখ হাসিনা এবং আরো কিছু ওই সমসাময়িক মানুষ ছাড়া কিন্তু কেউ বঙ্গবন্ধুকে সরাসরি পায়নি। বঙ্গবন্ধুর যে এক সাহচর্য আমরা যেটাকে বলি, আপনি যেটা বলেন যে মাওলানা হামিদ খান ভাসানী, তারপর শেরেবাংলা হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে যে হচ্ছে সাহচর্যটা পাওয়ার কারণে বঙ্গবন্ধু হচ্ছে এই পর্যায়ে আসতে পেরেছে। যারা অসমাপ্ত আত্মজীবনী পড়েছে স্যার, তারা জানে যে কিভাবে বঙ্গবন্ধু ক্লাস করতো। দ্যাট ওয়াজ কল্ড আ ক্লাস, নট নাথিং এলস, লাইক আই এম ডুইং এনি পলিটিক্স অর নাথিং। ডিরেক্টলি ওটাকে বলা হচ্ছিল ইট ওয়াজ হিজ ডিউটি, হি ওয়াজ লার্নিং হাউ টু ডু দিস work for humanity, and also by in a broader concept like doing in a পলিটিক্স। যেমন আমরা যারা ভলেন্টিয়ারিং করি, তারা কিন্তু স্যার আমাদের কিন্তু আমরা সমাজকে চেঞ্জ করতে পারি না, আমরা মানবতার জন্য কাজ করতে পারি। তো ওই জায়গাটা থেকে মানে এটা কিভাবে সম্ভব যে আজকে পাশের দেশ মালয়েশিয়া বা অন্যান্য দেশকে আমরা দেখতেছি এতটা দূরে, আমাদের লিডার তার থেকেও বেশি কোয়ালিফাইড ছিল। যে ওই সময়ে জাতিসংঘে স্যার বাংলায় একটা বক্তৃতা দেওয়া, যে স্যার বাংলায় গ্র্যান্ট করেছে যে বক্তৃতা হবে যে তোমার দেশের মানুষও জানবে। ওই জায়গাটায় আমরা আসলে মানে কিভাবে একটা দেশকে ধ্বংস করে, যেটা আপনি বলেন আত্মধ্বংসী বাংলাদেশ, এই জাতি এই বইটা লিখেছে। মানে একটা দেশকে, এটাকে বাংলায় আমি যদি বলি আজকে সবার সামনে বলতে হয় যে নিজের পায়ে নিজে কুড়োল মারা। এই বিষয়টা স্যার ঘটেছে। তো
করোনা সংকটকালীন এই কাল আমাদেরকে অনেক কিছু শিক্ষা দিয়েছে, জি স্যার। আমাদেরকে জীবনের মুখোমুখি দাঁড় করিয়েছে অন্য ভিন্ন এক জীবন। তো এই জীবনের মধ্যে দিয়ে অবশ্যই আমাদের শিল্প সাহিত্য সমৃদ্ধ হচ্ছে, আমাদের বিজ্ঞান গবেষণা সমৃদ্ধ হচ্ছে। তবে সাধারণ মানুষ যারা দিন আনা দিন খাওয়া মানুষজন আছে সারা পৃথিবীতে, তারা সত্যিকার অর্থেই অনেক বেশি বিপদে আছে, কষ্টে আছে। বিশেষ করে রাষ্ট্রীয় সাহায্য যেভাবে দেওয়া উচিত বা দেওয়া যায় সেটা তো আমরা দিতে পারছি না। তো এই জায়গাটায় আমরা যারা মধ্যবিত্ত আছি, আমরা যারা উচ্চবিত্ত আছি, আমরা যেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই সেই অসহায় মানুষের প্রতি, যাতে করে তারাও দিনাতিপাত করতে পারে, তাদের যে দৈনন্দিন যে চাহিদা সেটাও যেন আমরা তাদের সাথে সাথে শেয়ার করি, আমাদের যা আছে তার সামান্য কিছু দিন শেয়ার করি, তাহলেই সেই মানবতার কাজটি হবে। আসলে মানবতার কথা শুধু আমরা বললে তো হবে না, আমাকে দেখে সেদিন প্র্যাকটিক্যাল কাজও করতে হবে। যেমন আত্মত্যাগের মতো আর কোনো মহৎ কোনো বস্তু নাই পৃথিবীতে। হ্যাঁ, দেখবা তোমরা তরুণ প্রজন্ম, তোমাকে একটা জিনিস বলে রাখি, পৃথিবীতে যে সমস্ত মহৎ মানুষ যারা পৃথিবীতে এসেছেন, যারা সভ্যতাকে অলঙ্কৃত করেছেন, নন্দিত করেছেন, তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু নিজের স্বার্থকে তারা মোটামুটি ভাবে বিলীন করতে জলাঞ্জলি দেওয়া, জি স্যার। জলাঞ্জলি দিতে পেরেছে। কিন্তু আমরা যদি দেখি যে না, কোনো ব্যক্তি নিজের স্বার্থটাকে প্রাধান্য দেয়, তাকে কিন্তু নেতা হিসেবে, ব্যক্তি হিসেবে কিন্তু আমরা গ্রহণ করি না। যতই সে জোর করে নেতা হওয়ার চেষ্টা করুক না কেন, জাতির উদ্ধারকারী হওয়ার চেষ্টা করুক না কেন, শেষ পর্যন্ত সে কিন্তু মানুষের শ্রদ্ধা পায় না, ভালোবাসা পায় না। আর মানুষ যদি কাউকে শ্রদ্ধা না করে, তখনই মানুষের মৃত্যুর থেকেও বড় ধরনের বিপর্যয় ঘটে। আমি ব্যক্তি হিসাবে আমাকে যদি মানুষ শ্রদ্ধা না করে, আমাকে যদি ভালো না বাসে, তাহলে আমি কিন্তু একটা ব্যর্থ মানুষ, আমার জীবনের কোনো মূল্য নেই। সেটা কতটুকু তোমাদের ক্ষেত্রেও বলবো, তরুণ হিসাবে তোমরা যদি মানুষের কাছে ভালোবাসা না পাও, স্নেহ না পাও, শ্রদ্ধা না পাও, তাহলে কিন্তু তোমরা মানুষ হিসেবে ব্যর্থ হবে। আমরা চাই যে তোমরা সেটা না হয়ে সফল হও, সফল মানুষ হও, জীবনের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কাজ করো। আর আমি আগে বলেছি, নিজেকে সমৃদ্ধ করতে না পারলে অন্যের উপকার করতে পারবে না। আগে নিজেকে সমৃদ্ধ করতে হবে, নিজেকে যোগ্য করতে হবে। সে যোগ্য করার ক্ষেত্রে যে পথটি দরকার সেটি আগেই বলেছেন, জ্ঞান চর্চা, বিজ্ঞান চর্চা। জ্ঞান ও বিজ্ঞানের মধ্য দিয়েই মানুষ সমৃদ্ধ হয়। এবং সাহিত্য, শিল্প, এটা খুবই গুরুত্বপূর্ণ। সভ্যতার বড় ধরনের অলংকার, মনুষ্যত্ববোধ, মানুষের মনুষ্যত্ববোধ কিন্তু সাহিত্যের মাধ্যমে অর্জিত হয়। হ্যাঁ, এই মূল্যবোধ সাহিত্যই আমাদেরকে তৈরি করে দেয়। আজকের খুব সৃজনশীল প্রশ্ন কাঠামো এসে আমাদের শিক্ষা ব্যবস্থায় যাই ঘটুক না কেন, আমাদের কিন্তু পুরাতন যে শিক্ষা ব্যবস্থা ছিল, যে কবিতা মুখস্থ করা, সাহিত্য বারবার পড়া, এগুলো কিন্তু আমাদেরকে, আমরা কিন্তু অনেক কবিতা মুখস্থ বলতে পারি, কিন্তু তরুণ প্রজন্ম কিন্তু বলতে পারে না। কবিতা তো জীবনের ফুয়েল। একজন তরুণ যে পড়াশোনা করলো, স্কুল পার করলো, কলেজ পার করলো, বিশ্ববিদ্যালয় পার করলো, সে যদি 7, 8, 10টা কবিতা না বলতে পারে, মুখস্থ না বলতে পারে, তাহলে তার জীবনটা কাটবে কিভাবে? সে নিজেকে তো কথা শোনাইতে হবে কবিতা। আমরা তো নিজেকে শোনাই, বারবার শোনাই নিজেকে শোনানোর মধ্যে দিয়ে তো সত্য এবং সুন্দরের পথে অগ্রসীল হওয়া যায়। কবিতা তো জীবনের ফুয়েল। এই জন্য কবিতা অন্তরে গেঁথে নাও, ভালো ভালো কবিতা কালেকশন করো, সংগ্রহ করো এবং সেগুলো মুখস্থ করো। দেখবা জীবনে তুমি অনেক দূর চলে গেছো, অনেক দূরে পৌঁছেছো। ম্যাক্সিম গোর্কি বলেছিলেন, আমার মধ্যে যদি ভালো কিছু থেকে থাকে, তার জন্য আমি বইয়ের কাছে যাই। আমি বলবো, কবিতা হচ্ছে জীবনের ফুয়েল। কবিতা মুখস্থ করো, ভালো ভালো কবিতা, অনেক ভালো কবিতা লেখা আছে তোমার মাতৃভাষা, আমাদের মাতৃভাষা বাংলায়। সেই কবিতাগুলোকে সংগ্রহ করো, সেগুলোকে মুখস্থ করো। দেখবা এগুলো জীবনে অনেক কাজে লাগবে। হ্যাঁ, জীবনে বিভিন্ন ক্ষেত্রে এগুলো অনুপ্রেরণা দেবে, অন্যকে অনুপ্রাণিত করবে। তাই আমরা চাই, আমি আশা করছি যে স্যার, এবং মনে হচ্ছে না, বিভিন্ন ডাটা সার্ভে বলছে এবং নিউজ পেপার এবং আরো সবকিছু বলছে যে আমরা যে জীবন থেকে 6 মাস হয়তো বলছি পিছিয়ে গিয়েছি, কিন্তু আমাদের মানবিক দিকগুলো কিন্তু স্যার অনেকটুকু জাগ্রত হয়েছে। অনেকে বিভিন্ন তার আর ভিতরের যে জিনিসগুলো, সুপ্ত যে প্রতিভাগুলো, সেগুলো আবিষ্কার করতে পেরেছে, সেটা গান হোক, সেটা কবিতা হোক, সেটা লেখালেখি হোক। কারণ আমাদের এই যান্ত্রিক জীবনটা এমনই যে আমরা অনেক সময় সময় পাই না নিজেকে নিয়ে ভাবার। কিন্তু এই করোনাকালীন যে মহাসংকট, সারা পৃথিবীতে অনেকে মারা যাচ্ছে, অনেক ধরনের অর্থনৈতিক অনেকগুলা ব্যাড সাইড আছে। তো আমরা সবসময় ব্যাড সাইড গুলা নিয়ে বিভিন্ন টক শো হচ্ছে, লাইভ হচ্ছে, ওয়েবিনার হচ্ছে, আমরা সেগুলো দেখছি। তো আজকে আমি শুধু বলতে চাই যে স্যার, আমার ক্লাসমেটদের কথাই যদি বলি বা আমাদের সমবয়সী ভার্সিটি স্টুডেন্টদের কথা যদি বলি, তবে স্যার এই দিক থেকে বা এই যে আহনাফ,
ওরা যে একটা নতুন একটা পেজ তৈরি করেছে যেখানে শিল্প নিয়ে কথা হচ্ছে, জি সংস্কৃতি নিয়ে কথা হচ্ছে, সময়ের যে সঠিকভাবে ব্যবহারের চেষ্টা আমরা নতুন তরুণ সমাজ শিখতে পারছি, যে শুধু জীবনটা এভাবেই চলে না, জীবন চলতে হলে হৃদয়কেও কিছু দিতে হয়, নিজেকে সমৃদ্ধ করতে হয়। সেটা আমাদের এই নতুন যেটাকে আমরা বলছি নিউ নর্মালে আমাদের শিখিয়েছে। যে আজকে আমি আছি ফরিদপুরে, স্যার আছেন ঢাকায় হয়তো, এবং আমি আহনাফ আছে বরিশাল, আরেক জেলায়, স্যার আমি বরিশাল বরিশালে। আছেন। তো ৩ জেলার ৩ মানুষ কিন্তু আমরা সম্পৃক্ত হয়েছি নিউ একটা নরমাল লাইফে। তো এভাবে অনেকে আমরা সমৃদ্ধ করছি। আশা করছি যে আমরা সবাই আমাদের নতুন যে তরুণ সমাজ, এবং তরুণ বলতে আবারও বলছি যারা নিজেদেরকে তরুণ ভাবে, নিজেদেরকে চির চিরতরুণ ভাবে, তারা সারা জীবনে নিজেদেরকে সমৃদ্ধ করার প্রচেষ্টায় লেগে থাকবে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা বলতে চাচ্ছি, আমি ৪টি লাইন আর আপু বলবো। আমি একটু এবং আপনার সাথে যোগ করতে যাচ্ছি। জি জি আপু ভাইয়া। আপনি বলার আগে আমি একটু কিছু যোগ করতে চাচ্ছি। হুম। আমি হচ্ছে সত্যি কথা বলতে কি, আমরা যারা তরুণ সমাজ আছি কিংবা আমাদের বয়সী যারা আছে তারা কিন্তু অনেক সাহিত্য থেকে পিছিয়ে পড়ছে। যেমন আমরা যে সংস্কৃতি বা সাহিত্য বলতে কি বুঝি, মানব জীবনে একটা দর্পণ কিংবা মানুষের সামাজিক জীবনে একটা দর্পণ, আর আমরাই সেখান থেকে অনেকটা পিছিয়ে পড়ছি। আর এই জন্যই আমরা রুদ্র যারা আছি তাদের একটা ছোট্ট একটা প্রয়াস, একটা প্রচেষ্টা যে আমরা আমাদের তরুণ সমাজকে যাতে এই সংস্কৃতির প্রকৃত দিকটাকে তুলে ধরতে পারি এবং নিজেদেরকে যাতে এই দিকে যে নিজে যাতে আর এনরিচ করতে পারি, এই জন্য আমাদের এই ছোট্ট একটি প্রয়াস। আমার খুবই হ্যাঁ, ভালো অবশ্যই। লেগেছে। আর আমি আর সত্যি আপনাদেরকে কথা বলতে, তোমরা এত ছোট বয়সে করেছো, কিশোর বয়সে, যেটা হচ্ছে যে বলতে হয় যে 18 বছর বয়সের যে উদ্দীপনা, সুকান্ত ভট্টাচার্যের কবিতায় আমরা পড়েছি, কবি সুকান্ত ভট্টাচার্যের, তোমাদের মধ্যে এই জিনিসটা ছিল। এবং আমি আমার ক্যাডেট কলেজের আমার ফ্রেন্ড লিস্টে ফেসবুকে যেহেতু বেশিরভাগই ক্যাডেট কলেজে, তো আমি দেখেছি যে বিভিন্ন সংগঠন ওরা তৈরি করছে, বিভিন্ন আইডিয়া। এইভাবে আমি আশা করছি যে আমাদের যে পরবর্তী প্রজন্ম একেবারেই খারাপ পথে যাবে না, কারণ আমাদের মতো এই রুদ্র সংগঠনের মতো আরো অনেক সংগঠন আছে যারা এই সাহিত্যকে জীবনের দর্পণ হিসেবে বেছে নিচ্ছে। আমি তো একটু স্যারের কাছ বলতে থেকে চাই। যদি শুনি। হ্যাঁ, জি স্যার। তোমাদের এই তরুণের যে তারুণ্যের যে প্রচেষ্টা রুদ্র, তোমরা যেহেতু এখন কলেজ তোমাদের বন্ধ, তোমাদের হয়তো এই যে কারণে তোমরা কিছুটা সময় পাচ্ছ, সুবিধা জি পাচ্ছ, এটা তো সামনে পাবে না। তখন কিভাবে এটাকে রক্ষা করবে সেই যে এটা শর্ট জি একটা স্যার। পরিকল্পনা করে করে জি রাখো, স্যার। এবং তোমরা আরো কলেবর বৃদ্ধি করো, তোমাদের সদস্য সংখ্যা জি বৃদ্ধি স্যার, করো। আমাদের পরিকল্পনা আছে হ্যাঁ, স্যার। হ্যাঁ, জি কিন্তু স্যার। সেটা একটা জিনিস কিন্তু জি বারবার স্যার। বলছি, তোমাদের যাতে পড়াশোনার জন্য ঘাটতি, একাডেমিক পড়াশোনার জন্য ঘাটতি না হয় এই কার্যক্রমের মধ্য দিয়ে, সেটা কিন্তু অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে। জি স্যার, কারণ অবশ্যই। তোমরা অবশ্যই দেখো, স্যার। আমরা যে সময়টা জি স্যার, পার করে অবশ্যই। এসেছি, আমরা আমাদের অনেক ভুল ত্রুটিগুলো আমরা বুঝি, কিন্তু বুঝে তো কোনো লাভ হয় না। কারণ কি, আমরা তো ওই বসে ফিরে যেতে পারবো না, আমাদের সামনের দিকে এগোতে হচ্ছে, পিছনে যেতে পারবো না। আমরা যে জি ভুলগুলো স্যার। করেছি, তোমরা যেন সেই ভুলগুলো না করো। বিশেষ করে উচ্চ মাধ্যমিক কিন্তু একটা খুব বড় ধরনের জায়গা, যেখানে জি স্যার, অবশ্যই। যেখান থেকে ভালোভাবে বের হওয়াটা খুব কঠিন একটা ব্যাপার। হ্যাঁ, সেই কারণে পড়াশোনাটা কিন্তু ভালোভাবে করো। হ্যাঁ, জি স্যার। তারপরে এগুলো করা যাবে, জীবন পড়ে আছে। স্যার এজন্যই স্যার জি আপনারা স্যার। মাথার উপরে আছেন, ক্যাট কলেজের হ্যাঁ, শিক্ষকরা, আমাদের আহনাফ যেহেতু ক্যাট কলেজের শিক্ষার্থী, আপনারা আছেন স্যার, আমাদের সবসময় বাবা মায়ের মতো জি। স্নেহ আদর দিয়ে গাইডলাইন দিয়েছেন। আমরা আশা করছি আমাদের আহনাফ সুন্দরভাবে উচ্চ মাধ্যমিক পাশ করে বের হবে এবং এই জি, জি। সংগঠন, রুদ্র সংগঠন, এবং অনেক বেশি জি, ইনশাআল্লাহ। তরুণীর সাথে সবকিছু। সম্পৃক্ত হতে পারবে। এবং হ্যাঁ, তারা যারা সাহিত্যকে জীবনে দর্পণ হিসেবে নেবে, জি। আমরা যদি একটা তরুণীর বা একটা কিশোরীরও যদি আমরা হৃদয়কে উন্মোচিত করতে পারি, সেটাই আমাদের সার্থকতা। আসলে স্যার এই রুদ্র সংগঠনের এটাই মূল ইচ্ছা বা উদ্দেশ্য যদি বলি, এইম ইন লাইফ অফ রুদ্র, তাহলে স্যার এটাই যে আমরা যেন একটা কবিতার লাইন দিয়েও যেন একটা মানুষের মনকে জাগ্রত করতে পারি। মনুষ্যত্ববোধ, যেমন স্যার আপনার লেখালেখির মূল টপিক জি। বা বৈশিষ্ট্য হচ্ছে স্যার জীবন বাস্তবতা, মনুষ্যত্বের জাগরণ। এই যে জীবন বাস্তবতা বুঝে মনুষ্যত্বকে যদি আমরা জাগ্রত করতে পারি, সেটাই আমাদের স্যার রুদ্র সংগঠনের মূল ইচ্ছা স্যার। এটাই হচ্ছে স্যার, এই বলে আমি স্যার এই প্রসঙ্গ শেষ করছি স্যার। একেবারে শেষ পর্যায়ে স্যার আপনি 2 মিনিট বলবেন স্যার, তারপরে স্যার একেবারে কনক্লুশনে চলে যাব। তারপরে স্যার আমাদের লাইভটা আশা করছি সবার ভালো লেগেছে। হ্যাঁ, জি। রিদিয়া, রাকা, আহনাব এবং ক্যারেট নাহিদ সেতু, তোমাদের প্রত্যেককে আমি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
যে আজকে তোমরা আমাকে অতিথি হিসেবে তোমাদের এই কার্যক্রমে সম্পৃক্ত করতে করেছো, এবং এই সম্পৃক্ত হতে পেরে আমি নিজেই কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত। সেই সাথে তোমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি, তবে তোমরা যদি আমার কথা ভেবে আমার দুই চারটি কথাকে তোমরা যদি নিজের জীবনে প্রতিফলন ঘটাতে পারো, তাহলে আমি সার্থক হবে আমার এই প্রচেষ্টা। আর আমি বঙ্গবন্ধুকে নিয়ে বিখ্যাত একটি কবিতার কয়েকটি লাইন আমি এই বলে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি আবারও সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনা করে আমি শেষ করব। তার আগে আমি অন্নদা শঙ্কর রায়ের লেখা এই কবিতাটি পাঠ করতে চাই, ছোট্ট একটি কবিতা। এই পাঠের মধ্যে দিয়ে আমি শেষ করতে চাই। বঙ্গবন্ধু। যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা, রক্ত গঙ্গা বহমান, তবু নাই ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ধন্যবাদ স্যার। একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি স্যার একেবারে শেষ পর্যায়ে এসে স্যার বঙ্গবন্ধুর উদ্দেশ্যে এবং আমাদের তরুণ প্রজন্ম যেন যে উদ্দীপনা নিয়ে কাজ করতে পারে সেজন্য কিছু কথা বলে আজকের লাইভটি স্যার শেষ করব। আমি রিদি আফরোজ রাকা আপনাদের সবার সাথে ছিলাম এতক্ষণ। আমাদের সাথে ছিলেন শিমুল আজাদ স্যার। স্যার আমি আগেও বলেছি স্যার প্রফেশনে আছেন একজন প্রফেসর হিসেবে, এবং আহনাফ আমাদের একেবারেই কিশোর বয়সের উদ্দীপ্ত একটি তরুণ। এবং আমি বলতে চাচ্ছি যে আমরা চাইলেও পারবো না কখনো বঙ্গবন্ধুকে হৃদয় থেকে মুছে দিতে, এজন্যই আজকের অনুষ্ঠানের নাম হৃদয়ে মুজিব। আসলে যারা ভেবেছিল যে বঙ্গবন্ধুকে মেরে ফেললে বা বঙ্গবন্ধুর পুরো পরিবারকে মেরে ফেললে একটা বাংলাদেশের অস্তিত্ব বিলীন করে যাবে, তারা বুঝতে পারেনি যে মুজিব ছিল বাঙালির প্রতিটি বাঙালির হৃদয়ে। আজকে যখন সোনালী ধান দেখবো সেখানেও মুজিব, যখন মা তার শিশুকে স্নেহ করবে সেখানেও মুজিব। তো শেষ কথা এই বলতে চাই যে বাংলার আকাশ বাতাস সর্বত্রই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যদি আমরা আবারও যদি বলি যে শকাতরে ওই কাঁদিচ্ছে সকলে, শোনো শোনো পিতা, কথা কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল বার্তা। এবং সর্বশেষ চারটি লাইন আমরা বলবো যে আমাদের জীবনের সবার অনুপ্রেরণা হিসেবে কাজ করে, হচ্ছে ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। সত্যই বঙ্গবন্ধুর কোনো ক্ষয় নেই, এই কথা বলে আজ আমরা আমাদের এই সরাসরি সম্প্রচারটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। করোনাকালীন সময়ে সবাই ঘরে থাকবেন, নিরাপদে থাকবেন এবং সুস্থ থাকবেন। বাসার সকল শিশু এবং সবাইকে বৃদ্ধদের নিয়ে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি রিদি আফরোজ রাকা সবাই থেকে বিদায় নিচ্ছি। সবাইকে শিমুল আজাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ, আহনাফ কে অসংখ্য ধন্যবাদ। রুদ্র পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি জি আপু, রুদ্র পরিবার এবং রুদ্র পরিচালনা পর্ষদের একজন সদস্য হিসেবে আমিও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটিকে এত সুন্দরভাবে সফলভাবে পরিচালনা করার জন্য। হৃদয় আপু এবং শিমুল আজাদ স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা যাতে ভবিষ্যতে আরো এরকম ভালো ভালো অনুষ্ঠান করতে পারি, এজন্য সবার কাছে এই দোয়া পাওয়ার আশা ব্যক্ত রেখে আমি এখানে আজকে অনুষ্ঠানটি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমি ব্যক্তিগত পর্যায় থেকে যদি বলি, তোমাদের স্যার যে পয়েন্টটা বললো যে আচ্ছা যে আহনাফ তোমরা যখন ক্যাট কলেজে থাকবা তখন কিভাবে হবে, স্যার এটা নিয়ে আসলে চিন্তার কিছু নেই। আমাদের চ্যানেলটি আশা করছি যে অনেক বেশি রিচ হবে এবং আরো বেশি ভলেন্টিয়ার থেকে শুরু করে স্বেচ্ছাসেবী সংযুক্ত হবে, যার মাধ্যমে আমাদের কোনো সমস্যা হবে না আশা করছি যখন ওরা ক্যাট কলেজে থাকবে। এটা দায়িত্ব স্যার আমরা আরো অনেকে নিতে পারবো। আমরা বড় বোনরা আছি, বড় ভাইরা আছি, এবং স্যার আপনাদের মতো যারা গার্ডিয়ান আছে তারা সবাই মিলে আমরা আমাদের এই সাহিত্য চর্চার এই প্রাঙ্গণটিকে সচল রাখবো। স্যার ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। রুদ্র পরিবারের পক্ষ থেকে আমি রিদি আফরোজ রাকা এবং আহনাফ আমরা সবাই আপনাদেরকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ শিমুল আজাদ স্যারকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি রিদি আফরোজ রাকা।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। শুভরাত্রি।